জি স্যার, শোনা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু শুরু করি। আমরা শুরু করতে চাইছিলাম পসিবলি হচ্ছে ইন্ডাকশন মোটর দিয়ে, তাই না? কিছু ম্যাথ, ইন্ডাকশন মোটরে জাস্ট একটা কটা ম্যাথ দেখাবো। অলরেডি অনেকগুলো ম্যাথ দেখিয়ে ফেলেছি আর কি। তো লাস্ট আর কয়েকটা জিনিস দেখাবো। আপনারা অনেকে হয়তো বা জিজ্ঞেস করছিলেন যে ইন্ডাকশন মোটরের ম্যাথ গুলা কোত্থেকে করাইছে। এটা তো আমি ক্লাসে বলে দিয়েছি। আমি বলছিলাম এইখানে আপনার যে 10টা ম্যাথ আছে ইন্ডাকশন মোটর নিয়ে, এই যে এখানে যে 9টা ম্যাথ আছে দেখতে পাচ্ছি, 9টা, এই যে 1 থেকে 9, এবং কিছু প্রিভিয়াস প্রবলেম নিয়ে কিছু ম্যাথ আছে 2টা, দ্যাট মিনস 11টা। এই 11টা ম্যাথ করতে বলছিলাম, এবং এগুলো আপনি পারবেন যখন আমি আপনাকে বলেছি যদি আমি আপনাকে যে ইন্ডাকশন মোটর থেকে যে বইয়ের এখান থেকে যে ম্যাথগুলা আহ, করে দিচ্ছি বা দেখাচ্ছি, সেই ম্যাথগুলো যদি করেন তাহলে ওগুলো পারবেন। এবং ম্যাথগুলা সব এই বই থেকে, যেটা আসলে পিডিএফ, যেটা আম, ওই বইয়ের ওই ইন্ডাকশন মোটরের পিডিএফ এটা আর কি। তো এখান থেকে আমরা বেশ কিছু ম্যাথ করছি। তো আমরা হচ্ছে জাস্ট পাওয়ার রিলেটেড কয়েকটা ম্যাথ করব, তাহলে আসলে আর প্রবলেমটা থাকে না। আমাদের পাওয়ার রিলেটেড ম্যাথ করা বাকি ছিল, তো দেখি কোনটা করা যায়। আমরা কোন পর্যন্ত করছিলাম কারো মনে আছে? এখান থেকে কোন পর্যন্ত হাইস্ট কোন নাম্বার পর্যন্ত ম্যাথ করেছিলাম? 34.28 করাইছিলেন। 34.28? মানে 28 না 18 করাইছিলাম, একটু দেখেন তো। 28 মনে হয় করাইছিলাম, তাই না? হুম। জি স্যার। হুম। তারপরে 28 ম্যাথটা আরেকবার দেখাই দিচ্ছি, তারপরে আরেকটা ম্যাথ করব। দেন ইন্ডাকশন মোটরের আসলে আপনি যে কোনো ম্যাথ ইনশাল্লাহ পেরে যাবেন, যদি আমি যেগুলো পড়াইছি সেগুলো যদি ভালো করে সুন্দর মতো বুঝেন আর কি। ঠিক আছে, সো আমরা একটু 28 নম্বর ম্যাথটা একটু রিক্যাপ করি। মূলত 28 নম্বর ম্যাথটা করলে আপনি পেরে যাবেন, বা পেরে যাওয়া উচিত স্যার আর কি। আমাদের 10 পর্যন্ত করানো হয়েছিল। 10 পর্যন্ত? জি আচ্ছা স্যার। ঠিক আছে। ক্লাস মনে হয় আপনাদের কিছু গ্যাপ গেছে, তাই না, ওই যে ছুটির কারণে? তাহলে আসলে জি স্যার, 16 ডিসেম্বরের জন্য একদিন ক্লাস গ্যাপ ছিল। আচ্ছা, ওই ওই যে ক্লাসটা ছিল, আমি অন্য সেকশন আসলে ওই কয়েকদিন এখানে বেশ পড়াই ফেলছে, যে কারণে আপনার একটু বেশ পিছিয়ে আছেন, তাই না? আচ্ছা স্যার সমস্যা। আজকেই তো আমাদের সেকশনের লাস্ট ক্লাস, আমরা তো আর হ্যাঁ, বুধবারে ক্লাস পাবো না। হ্যাঁ, এই জন্যই তো আমি এই ক্লাসটা নিচ্ছি, বুঝতে পারছেন? এই জন্যই তো জি। নিচ্ছি। আহ, সমস্যা নাই, এটা আসলে তেমন বড় কিছু না। আচ্ছা আমরা একটু দেখি, রিক্যাপ করি। তো 10 পর্যন্ত যেহেতু করানো হয়েছিল, আমি 34.11টা দেখাচ্ছি, ঠিক আছে? একটু মানে একটু মনোযোগ দেন। তারপর হচ্ছে আমরা সিনক্রোনাসে চলে যাব, খুব বেশি সময় লাগবে না। জাস্ট একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আমাকে পড়ানোর জন্য হেল্প করবেন আর কি। তো 34.11 এইটা আমরা দেখব। লেখা যদি বোঝা না যায় বলবেন, আশা করি বুঝতে পারবেন। তো এখানে বলা হয়েছে এ থ্রি ফেজ স্লিপ রিং ইন্ডাকশন মোটর। আমরা কি করি, ফার্স্টে ওই প্যারামিটারস গুলোকে লিখে নিই। আপনার এটা টেকনিক হওয়া উচিত, যে যাতে করে ম্যাথটা আপনি তাড়াতাড়ি করতে পারেন। তো কি বলা হয়েছে, থ্রি ফেজ, এ থ্রি ফেজ স্লিপ রিং ইন্ডাকশন মোটর উইথ উইথ স্টার কানেক্টেড রোটর। তো রোটরটা হচ্ছে স্টার কানেক্টেড, এটা মনে রাখবেন, স্টার কানেক্টেড। যেহেতু থ্রি ফেজ কথা বলা হয়েছে, সো এখানে কিছু একটা ঝামেলা থাকতে পারে। তো রোটরটা হচ্ছে স্টার কানেক্টেড, হ্যাজ এন ইনডিউসড ইএমএফ। তার মানে এখানে যে ইনডিউসড ইএমএফ এর যে কথাটা বলা আছে, সেটা কি থ্রি ফেজ ভোল্টেজ, রাইট? হুম। জি স্যার। তাহলে আমাকে হিসাব করার সময় পার ফেজে নিয়ে যেতে হবে। সো পার ফেজ যে ভোল্টেজ, দ্যাট মিনস E2 অ্যাট স্ট্যান্ড স্টিল অবস্থায়। তো সেটা হচ্ছে কি, আমাকে থ্রি ফেজের ভোল্টেজ দেওয়া আছে 120 ভোল্ট। যেহেতু এটা আমার স্টার কানেক্টেড, এবং আমরা জানি স্টার কানেক্টেড রোটরের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ আর নট সেম, তাই না? যদি ডেল্টা কানেক্টেড হতো তাহলে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সেম হতো, বাট স্টার কানেক্টেড এর ক্ষেত্রে আমার লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সেম হয় না। যেহেতু লাইন ভোল্টেজ দেওয়া আছে 120, সো ফেজ ভোল্টেজ হবে 120 ডিভাইডেড বাই √3 ভোল্ট, রাইট? 120 ডিভাইডেড বাই √3। আচ্ছা, এখন কি বলা আছে, বিটুইন স্লিপ, আচ্ছা স্ট্যান্ড স্টিল বলাই আছে, স্ট্যান্ড স্টিল অবস্থায়
আচ্ছা, এরপর বলা হয়েছে উইথ নর্মাল ভোল্টেজ অ্যাপ্লাই টু দ্য রোটর, মানে এটা দেওয়া হয়েছে এই যে এই ভোল্টেজটা। দ্য রোটর উইন্ডিং হ্যাজ এ রেজিস্ট্যান্স পার ফেজ, তার মানে রেজিস্ট্যান্স হচ্ছে R2 is equals to 0.3 ওহম and standstill leakage reactance, that means X2, which is 1.5 ওহম। ক্যালকুলেট রোটর কারেন্ট পার ফেজ when running short circuited, এখানে শর্ট সার্কিটেড কথাটা বলা আছে। যেহেতু এখানে আমাদের রিওস্টেট মানে হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, যেহেতু আমার এখানে রিওস্টেটের কথা বলা নাই, আছে এখানে কোন জায়গায় রিওস্টেটের কথা বলা আছে? না নাই, স্যার। নাই। সো এখানে আসলে শর্ট সার্কিট কথা দ্বারা আসলে তেমন কিছু বোঝাবে না। বাট যদি আগের এক্সাম্পল গুলোতে দেখছেন যে যদি রিওস্টেটের একটা রেজিস্ট্যান্স এবং যদি ইন্ডাকটেন্সের দেওয়া থাকতো, তাহলে সেই ক্ষেত্রে যদি শর্ট সার্কিট বলতো তখন আমরা রিওস্টেটের ওই ইম্পিডেন্সটাকে আমরা নেগলেক্ট করতাম। কথা বোঝা গেছে? শর্ট সার্কিট মানে শুধু আপনার রোটরের ইম্পিডেন্সটা থাকবে। আর যদি শর্ট সার্কিট না থাকে এবং রিওস্টেটের কথাটা উল্লেখ থাকে এবং যদি ওভারঅল সার্কিটটা চিন্তা করতে হয়, তখন রোটরেরটাও কনসিডারেশনে আসবে এবং রিওস্টেটেরটাও কনসিডারেশনে আসবে। ক্লিয়ার? জি স্যার। আবার বলা হয়েছে 4% স্লিপ, দ্যাট মিনস 0.04 এস। হুম। তো আচ্ছা, যাই হোক, এখন বলা হয়েছে যে আপনি বলা হয়েছে যে রোটরের পার ফেজে কারেন্টটা বের করতে হবে। স্বাভাবিক বিষয়, আমরা যদি কারেন্ট বের করতে চাই, আমরা বের করব হচ্ছে নর্মাল এই ফর্মুলার মাধ্যমে, ভোল্টেজ ডিভাইডেড বাই হ্যাঁ ইম্পিডেন্স। যদি ইম্পিডেন্স থাকে তো রেজিস্ট্যান্স থাকতে পারে, রিঅ্যাকট্যান্স থাকতে পারে, বাট আমরা ওভারঅল জেনারেলি ইম্পিডেন্স দিয়ে বলতেছি। তো এরকম যদি স্ট্যান্ড স্টিল অবস্থায় আমরা কারেন্ট বের করতে বলা হয়, তাহলে সেটা সূত্র হচ্ছে I2 ইজ ইকুয়ালস টু কত, E2 ডিভাইডেড বাই ইম্পিডেন্স। যদি হয় সেক্ষেত্রে হবে R2। আচ্ছা, আমি যদি ইম্পিডেন্সের কথা বলি তাহলে সেই ক্ষেত্রে আপনারা যে আমি জেনারেলাইজ ভাবে লিখতেছি, এরকম আসবে। আর মানে আর যদি হয় আপনার রানিং অবস্থায় হয় তাহলে সেই ক্ষেত্রে আসবে IR ইকুয়ালস টু, তখন আসবে কত, SE2। এটাই মানে হচ্ছে এই SE2 মানে হচ্ছে ER, এবং এখানে চলে আসবে মডুলাস অফ ZR। আর মডুলাস অফ ZR মানে হচ্ছে, মানে মডুলাস অফ জেড এর মানে ZR এর যে ম্যাগনিটিউড সেটার ভ্যালু হচ্ছে R2 স্কয়ার প্লাস রানিং অবস্থায় XR হোল স্কয়ার। আর এইটা যদি স্ট্যান্ডস্টিল অবস্থার ক্ষেত্রে হয় তাহলে ওটার ভ্যালু হবে হোল রুট R2 স্কয়ার প্লাস কত, X2 হোল স্কয়ার। তো এখানে কি বলা হয়েছে, ক্যালকুলেট রোটর কারেন্ট পার ফেজ এট 4% স্লিপ। যেহেতু এখানে একটা স্লিপ আছে, আমরা জানি স্লিপ যদি 1 হয় তাহলে মোটরটা কি স্ট্যান্ডস্টিল না রানিং অবস্থায় থাকে? স্ট্যান্ডস্টিল অবস্থায় থাকবে। হ্যাঁ, এস যদি 1 হয় তাহলে স্ট্যান্ডস্টিল অবস্থায় থাকে। আদার দেন দ্যাট, যে ভ্যালুই থাকুক না কেন সে রানিং অবস্থায় থাকবে। যেহেতু এস এর ভ্যালু হচ্ছে 1 না, সো অবশ্যই এখানে রানিং অবস্থায় আছে এবং এই অবস্থায় আমাকে ভোল্টেজ বের করতে বলা হয়েছে। সো আমার কি করতে হবে, ফার্স্টে ER বের করতে হবে। ER মানে হচ্ছে S ইন্টু E2। এস এর ভ্যালু হচ্ছে যে 0.04, এখানে আমরা আসছি। আর E2 হচ্ছে কত, এই যে 120 ডিভাইডেড বাই √3, যেটা আমরা এখানে লিখেছি। সো 2.77 ভোল্ট চলে আসছে। এরপর আমাকে বের করতে হবে ইম্পিডেন্স বের করতে গেলে রেজিস্ট্যান্স লাগবে এবং হচ্ছে রিঅ্যাকট্যান্স লাগবে। তো রেজিস্ট্যান্সের তো আসলে স্ট্যান্ডস্টিল অবস্থায় হোক আর রানিং অবস্থায় হোক, এটা কোনো মানে চেঞ্জ হয় না। সো R2 ইজ অলওয়েজ R2। রানিং অবস্থায় যেহেতু আছে, সো আমাকে XR বের করতে হবে। XR হচ্ছে S ইন্টু X2। X2 এর ভ্যালু আছে 1.5, এই যে 1.5। আর S এর ভ্যালু হচ্ছে 0.04, যেটা 4% স্লিপের কথা বলা হয়েছে। সো আমরা বের করছি XR। তো এখন যদি আমি ইম্পিডেন্স বের করতে বলি, ইম্পিডেন্স হচ্ছে হোল রুট R2 স্কয়ার প্লাস XR হোল স্কয়ার। তাহলে হোল রুট R2 স্কয়ার, যেখানে R2 দেওয়া আছে এই যে 0.03, আর XR টা আমরা বের করছি এই যে এখানে 0.06। এই যে বের করে আমরা হচ্ছে ইম্পিডেন্স বের করলাম। এরপর কারেন্ট পার ফেজ, তার মানে ভোল্টেজ এই যে এখানে 2.77 নিয়ে আসলাম, ডিভাইডেড বাই ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে 0.306, আলটিমেটলি 9 অ্যাম্পিয়ার চলে আসলো। বুঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। এরপরে চলে আসলাম, এরপরে সেকেন্ডটা বলছে দা স্লিপ, মানে স্লিপ বের করতে বলা হয়েছে এবং রোটর কারেন্ট পার ফেজে বের করতে বলা হয়েছে যখন ম্যাক্সিমাম টর্ক সৃষ্টি হবে। ম্যাক্সিমাম টর্ক তখনই সৃষ্টি হবে, একটা কন্ডিশন আছে সেটা আমি লিখে দিচ্ছি। ম্যাক্সিমাম টর্ক হওয়ার জন্য যে কন্ডিশনটা আপনাকে ফুলফিল করতে হবে সেটি হচ্ছে, কন্ডিশনটা হচ্ছে R2 ইজ ইকালস টু S ইন্টু X2। এই কন্ডিশনটা আপনার ফিল আপ করতে হবে। সো আমরা জানি যে R2 এটা হচ্ছে স্ট্যান্ডস্টিল অবস্থায় রেজিস্ট্যান্সের ভ্যালু, X2 হচ্ছে আপনার স্ট্যান্ডস্টিল অবস্থার, X2 হচ্ছে আপনার স্ট্যান্ডস্টিল অবস্থার কি রিঅ্যাকট্যান্সের ভ্যালু, রাইট? X2 কেউ বলে না কন্ডিশন। তাহলে R2 ইজ ইকালস টু SX2।
এই R2 হচ্ছে স্ট্যান্ডস্টিল অবস্থায় রেজিস্ট্যান্স এবং X2 হচ্ছে স্ট্যান্ডস্টিল অবস্থায় রিঅ্যাকট্যান্স। তার মানে আমি ম্যাক্সিমাম টর্ক তখনই পাবো, যেহেতু আমরা এগুলো চেঞ্জ করতে পারবো না, R2 X2 চেঞ্জ করা যাবে না, তার মানে আমার এস চেঞ্জ করতে হবে। তো এসটাকে চেঞ্জ করতে গেলে কি করা যায়, আমি রোটরের যে স্পিডটা সেটা চেঞ্জ করতে পারি। তো মানে রোটরটাকে যদি আমি স্পিড চেঞ্জ করে এমন এক অবস্থায় নিয়ে যাই যেই ক্ষেত্রে R2 ইজ ইকুয়ালস টু SX2 এই কন্ডিশন ফিল আপ হবে, তখনই আমার ম্যাক্সিমাম টর্ক সৃষ্টি হবে। সো এই অবস্থায় আমাকে এস বের করতে বলা হয়েছে এই ম্যাক্সিমাম টর্কের জন্য এই কন্ডিশন। সো R2 এখান থেকে আমরা এস বলতে পারি এস ইজ ইকুয়ালস টু R2 ডিভাইডেড বাই X2। R2 এর ভ্যালু হচ্ছে 0.03, এই যে 0.03, আর X2 এর ভ্যালু হচ্ছে 1.5, এই যে 1.5, আলটিমেটলি 0.2, এইটাই হচ্ছে আপনার স্লিপের যে ভ্যালুটা সেটা। ম্যাক্সিমাম টর্ক যদি আপনি প্রডিউস করতে চান তাহলে যে স্লিপটা লাগবে সেটা। এখন এই অবস্থায় কারেন্টের ভ্যালু বের করতে বলছে, সেম ভোল্টেজ বা ইম্পিডেন্স। তাহলে যেহেতু আমার স্লিপ চেঞ্জ হয়ে গেছে, তো এই অবস্থায় আমাকে কারেন্ট বের করতে হবে, এই অবস্থায় কারেন্ট বের করতে হবে, সো ভোল্টেজ বের করতে হবে এবং রিঅ্যাকট্যান্স বের করতে হবে। সো ওই অবস্থায় যদি আমি ভোল্টেজ বের করতে চাই, দ্যাট মিনস ER এস ইন্টু E2। E2 মানে তো আমরা জানি 120 ডিভাইডেড বাই √3, এবং ম্যাক্সিমাম কন্ডিশনের জন্য আমরা স্লিপ বের করেছি কত, 0.2। সো 0.2 ইন্টু 120 ডিভাইডেড বাই √3, এটা হচ্ছে আমাদের ER এর ভ্যালু। এই যে ER এর ভ্যালু পেয়ে গেলাম। এরপর আমাকে বের করতে হবে কি XR। XR হচ্ছে S ইন্টু X2, S এর ভ্যালু যে 0.2, এই যে 0.2, এবং X2 এর ভ্যালু কত, এই যে এখানে দেওয়া আছে 1.5। সো এখানে বসাই ফেললাম, চলে আসবো। তারপরে ইম্পিডেন্স বের করব, R2 স্কয়ার ডিভাইডেড বাই XR স্কয়ার। R2 তো অলওয়েজ ফিক্সড 0.3, এই যে হোল স্কয়ার, আর XR স্কয়ার এই অবস্থায় XR কত 0.3, এই যে 0.3 হোল স্কয়ার চলে আসলো। আলটিমেটলি ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্স, তো ভোল্টেজ কত, ভোল্টেজ আমরা বের করেছি হচ্ছে যে 13.86 ডিভাইডেড বাই ইম্পিডেন্স। ইম্পিডেন্সটা হচ্ছে কত, এই যে 0.42, এটা দিয়ে যদি আপনি ভ্যালু করেন এই যে কারেন্টটা পেয়ে যাবেন। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে চলে আসি হুম, 28-এ চলে যাব। এরপর আর আসলে তেমন কিছু বাকি নাই। এইটা একটু দেখেন, টর্ক বের করার ফর্মুলা, এটা হচ্ছে 34.22, এটা একটু দেখেন। এখানে কি বলা হয়েছে যে একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর আছে, পোল আছে হচ্ছে 6টা। দ্যাট মিনস থ্রি ফেজ ইন্ডাকশন মোটর পি ইজ ইকুয়ালস টু কত, 6, পোল আছে 6টা, স্টার কানেক্টেড, এটা মনে রাখতে হবে স্টার কানেক্টেড। কেন এটা আপনারা বলছি অলরেডি, স্টার কানেক্টেড, স্টেটর, স্টার কানেক্টেড স্টেটর উইন্ডিং, রানস অন 240 ভোল্ট। তাহলে এখানে হচ্ছে আপনার থ্রি ফেজ ইন্ডাকশন হ্যাড মিন 6 পোল, স্টার কানেক্টেড, স্টেটরটা হচ্ছে স্টার কানেক্টেড, এবং ভোল্টেজ হচ্ছে কত, 240। সো ভোল্টেজ যদি 240 হয়, তাহলে এখানে আমার কি বলেছে স্টেটর সাইডের, কিন্তু এটা কিন্তু রোটর সাইডের না, স্টেটর সাইডের, এটা মনে রাখতে হবে। স্টেটর সাইডে মানে যে সাইডে আমরা সাপ্লাই দিই, তার মানে স্টেটর সাইড, আগেরগুলোতে কিন্তু রোটরের কথা বলা ছিল, তো স্টেটর সাইডটা হচ্ছে কি স্টার কানেক্টেড, তাই না? স্টেটর সাইডটা কি স্টার কানেক্টেড, যেখানে আপনার এই যে এখানে আপনার ধরেন স্লট গুলো থাকে, এই স্লট গুলোতে আপনার হচ্ছে উইন্ডিং গুলো বসানো থাকে, ঠিক আছে? এই যে স্টেটর সাইডে এখানে আপনার ধরেন এই যে এরকম বলে কয়েল গুলো এখানে বসানো থাকে, ঠিক আছে? এখানে আমরা কয়েল গুলো বসানো থাকে, এইটা হচ্ছে স্টেটর। তারপরে যে রোটর যে সাইডটা, এখানে ধরেন আমার রোটরটা থাকে, এই রোটরের এই যে রোটর, এখানে আমার কন্ডাক্টর থাকে। সো এখানে যে স্টেটর সাইডে কারেন্ট গুলো যখন পাস করে, এখানে আমার ফ্লাক্স তৈরি হয় NS। এই ফ্লাক্স গুলো আপনার এই যে কাট করে যে রোটর সাইডে, দেন রোটর সাইডে একটা ফ্লাক্স তৈরি হয় বা ভোল্টেজ তৈরি হয়। সো এইখানে যে কথাটা বলা আছে, এখানে স্টেটর সাইডের কথাটা বলে দিয়ে রাখছে, স্টার কানেক্টেড স্টেটর, এবং বলছে স্টেটর সাইডের যে ভোল্টেজটা, স্টেটর সাইডের ভোল্টেজ হচ্ছে 240, অবশ্যই সেটা থ্রি ফেজ এবং স্টার কানেক্টেড অবস্থায় ভোল্টেজ, এবং বলা হয়েছে 50 হার্টজ সাপ্লাই। এরপর আমরা রোটরের কথায় চলে আসছি। রোটর, তাহলে রোটর রেজিস্ট্যান্স কত, তার মানে রোটরের রেজিস্ট্যান্স যেটা হচ্ছে সেটা হচ্ছে R2
এবং স্ট্যান্ড স্টিল রিঅ্যাকট্যান্স বলছে, তার মানে x2। তাহলে রোটরের রেজিস্ট্যান্স হচ্ছে 0.12 ওহম এবং রিঅ্যাকট্যান্স যেটা সেটা বলছে 0.85 ওহম পার ফেজে। দ্য রেশিও অফ স্ট্যাটর টু রোটর টার্নস, মানে স্ট্যাটরের টার্ন সংখ্যা এবং রোটরের যে টার্ন সংখ্যা সেটা রেশিও হচ্ছে কত, 1/, কত, সরি 1/8, তাই না? 1 রোটর কি বলছে, দ্য রেশিও অফ স্ট্যাটর টু রোটর, স্ট্যাটরের সাইডে এবং রোটর সাইডের যে টার্ন সংখ্যা সেটা হচ্ছে কত, 1.8। তাহলে এখন যখন ফুল লোড অবস্থায় রান করে তখন তার স্লিপ হচ্ছে ফুল লোড এই অবস্থায় হচ্ছে 4%, দ্যাট মিন 0.04। তাহলে আমাকে টর্ক বের করতে বলা হয়েছে এট ফুল লোডের, তারপরে ম্যাক্সিমাম টর্ক বের করতে বলা হয়েছে, ম্যাক্সিমাম টর্ক এবং স্পিড এট ম্যাক্সিমাম টর্ক। তো ম্যাক্সিমাম টর্কটা আমরা এগুলো করবো না, জাস্ট আমরা ফুল লোডের টর্কটাই বের করবো, এগুলো আমার দরকার নাই, আপাতত দরকার নাই। আমরা জাস্ট কি করব, ফুল লোডের টর্কটা বের করব। বুঝা গেছে? আপাতত এটা নিয়ে চিন্তা করেন। জি স্যার। আমার টর্কের ইকুয়েশন কি ছিল মনে আছে? টর্কের ইকুয়েশনটা খেয়াল করেন। টর্কের ইকুয়েশন ছিল 3/2 পাই, বলেন তো কি ছিল? 3/2 পাই ns, 3/2 পাই ns ইন্টু ছিল কত বলেন? s ইন্টু কি, ac2 স্কয়ার r2 ডিভাইডেড বাই কত ছিল, r2 স্কয়ার প্লাস x2 স্কয়ার। একটা জিনিস যদি খেয়াল করেন, আমি এটা আগেও বলেছি যে এটা কিন্তু অ্যাকচুয়ালি জেড আর স্কয়ার। কিভাবে? আমরা জানি জেড আর ইজ ইকালস টু হোল রুট কত, r2 স্কয়ার প্লাস কত, xr স্কয়ার। এটাকে আবার লেখা যায় r2 স্কয়ার প্লাস s ইন্টু কত, x2 হোল স্কয়ার। এটা ছিল জেড আর। আর এক্স তাহলে টু জেড আর স্কোয়ারের আগে এস হবে না এটা স্যার? নিচে স্যার আর টু, স্যার এখানে এস। এখানে হবে, হ্যাঁ সরি, এখানে হবে এখানে হবে এস স্কয়ার ইন্টু x2 স্কয়ার, তাই না? জি স্যার, হোল স্কোয়ার মানে এক্স এস জি স্যার, এক্স টু এস হোল এক্স স্কোয়ার। স্কয়ার। হ্যাঁ হ্যাঁ জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এটাই হবে আর কি। তো আমি যেটা বলেছি, তাহলে জেড আর স্কয়ার কত হলো, r2 স্কয়ার প্লাস এস স্কয়ার, মানে এস ইন্টু x2 হোল স্কয়ার, রাইট? এই তো জি এখন স্যার। দেখেন, সো আমরা এটা হচ্ছে এটা হচ্ছে টর্ক বের করব। তো এখন আমাকে কি লাগবে, এখন কি কি ভ্যালু দেওয়া আছে, আমার ইটু ভ্যালু লাগবে। কিন্তু দেখেন আমার কিন্তু রোটরে ইটু মানে হচ্ছে কি, ইটু হচ্ছে রোটর সাইডের ভোল্টেজ। তো রোটর সাইডে তো ভোল্টেজ আমার দেওয়া নাই, দেওয়া আছে কার সাইডের ভোল্টেজ, স্টেটর। স্ট্যাটর সাইডে ভোল্টেজ। তাহলে আমার রোটর সাইডে ভোল্টেজটা বের করে নিতে হবে। তাহলে কিরকম ভাবে, কিভাবে বের করবো, টার্ন সংখ্যা দেওয়া আছে। তাহলে স্ট্যাটরের ভোল্টেজ ডিভাইডেড রোটরের ভোল্টেজ তো বের করবো। তো তাহলে রোটরের ভোল্টেজ আমরা হচ্ছে পার ফেজে হিসাব করব। সো রোটরের পার ফেজের ভোল্টেজ ধরেন E2, আর স্ট্যাটরের পার ফেজের ভোল্টেজ কত, 240 ডিভাইডেড বাই কত, √3, তাই না? ইজ ইকুয়ালস টু, এটা ছিল রোটরের, তাহলে রোটরের টার্ন সংখ্যা কত, রোটরের টার্ন সংখ্যা ডিভাইডেড বাই স্ট্যাটরের টার্ন সংখ্যা, উইচ ইজ 1 ডিভাইডেড বাই 1.8। এখান থেকে আমি E2 বের করতে পারবো। সো 1 ডিভাইডেড বাই 1.8 ইন্টু 240 ডিভাইডেড বাই √3, আলটিমেটলি এই যেটা চলে আসবে 77 ভোল্ট চলে আসবে। তাহলে আমরা E2টা জানি, আর টুর ভ্যালু দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে কি আমি ফুল লোড টর্কটা বের করতে পারবো না? বের করতে পারবো? ফুল লোড টর্কটা কি আমি বের করতে পারবো কিনা? এখানে ফুল লোডের স্লিপের মানও দেওয়া আছে, তো আমার তো সবই দেওয়া আছে, তাহলে আমি বের করবো। তাহলে 3/2 পাই ns। তাহলে এখন ns এর ভ্যালু তো আমি বের করি নাই, ns এর ভ্যালুটা সূত্র আছে 120 f ডিভাইডেড বাই কত, p। তাহলে 120 ইন্টু f হচ্ছে কত, 50 হার্টজ বলে দেওয়া আছে। p এর ভ্যালু কত আছে, 6। তাহলে এই যে এখানে এস এর ভ্যালু দেওয়া আছে, যে এস এর ভ্যালু আমরা বের করে ফেলছি, ইন্টু 50 এটা আসছে হচ্ছে 1000 আরপিএম। এখান থেকে আপনি যে ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে আরপিএম এ 1000 আরপিএম। এবং আমরা যখন টর্কের ইকুয়েশনে আমরা এনএস বসাবো, আমি বলছিলাম এখানে অলওয়েজ আর পি এস এ বসাইতে হবে। তো এটা হচ্ছে পার মিনিটে, তাহলে আপনি 60 দিয়ে ভাগ করেন, ভাগ করলে সেটা আসলে আপনার
আরপিএস এ ভ্যালু চলে আসবে। এই জন্য এখানে 60 দিয়ে ভাগ করে আরপিএস এ নিয়ে আসা হয়েছে, কারণ আমি যখন টর্কের ইকুয়েশনে এনএস টা বসাবো সেটা বসাইতে হবে আরপিএস এ। ক্লিয়ার? আচ্ছা, সো জি স্যার। এখন তাহলে আমার এস এর ভ্যালু কত, যেগুলো সব বসাই দেন, বসাই দিলে যেটা চলে আসবে 52.4 নিউটন মিটার। এস এর ভ্যালু হচ্ছে 0.04, এই যে এস এর ভ্যালু। ই2 এর ভ্যালু তো আমরা যে বের করছি, ই2 এর ভ্যালু কত, এই যে এখানে আমরা বের করলাম। ই2 এর ভ্যালুটা কত ছিল, যেটা করে করে যে 77 বল চলে আসছিল, এই যে ই2, যেখানে 77 স্কয়ার। আর2 এর ভ্যালু তো আমরা জানি, এই যে আর2, আর2 টা আগে বললাম জানি। এস ইন্টু এক্স টু, এস এর ভ্যালু জানি, এই যে এস। আর এক্স টু কত, এই যে এক্স টু জানি। সো আমরা সবই জানি, বের করা যাবে না? বের করা যাবে। ক্লিয়ার? জি হুম। স্যার। আচ্ছা, এরপরে যদি আপনাকে বলা যে ম্যাক্সিমাম টর্ক করতো, তাহলে ম্যাক্সিমাম টর্ক আমি কখন পাই বলেন তো? একটু আগে বললাম না, আর2 সমান সমান যখন কি হয়, এস এক্স টু হয় না? রেসপন্স করেন। জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমার কি করতে হবে, এই ম্যাক্সিমাম টর্ককে আমার বের করতে হবে। তাহলে এখানে আমার কোনো কিছুই না, তাহলে এখানে ম্যাক্সিমাম টর্ক কখন হয়, যখন এই ফর্মুলাটা হয়। এবং আলটিমেটলি এখান থেকে আমার কি বের করতে হবে, এস বের করতে হবে না? তাহলে এখান থেকে আপনি এই সূত্র অনুযায়ী এস বের করতে হবে। ওই এসটা কত হবে, আর2 ডিভাইডেড বাই এক্স টু। তাহলে কত হয়, এটা যেখানে আসবে 0.14, 0.14, এই এস এর ভ্যালুটা এই যে এখানে বসাই দিতে হবে। ম্যাক্সিমাম টর্ক হওয়ার জন্য যে কন্ডিশন, দ্যাট মিন স্লিপ কত, সেটা বের করতে হবে। ওই স্লিপের ভ্যালুটা টর্কের ইকুয়েশনে বসাই দিবেন, তাইলে ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে। কথা বুঝা গেছে? জি স্যার। তাহলে এই যে 99 নিউটন মিটার। এরপর কি বলা হয়েছে, স্পিড অ্যাট ম্যাক্সিমাম টর্ক। স্পিড অ্যাট ম্যাক্সিমাম টর্ক কি বের করতে পারবেন? পারা যাবে না? কিভাবে বের করবেন বলেন তো, স্পিড অ্যাট ম্যাক্সিমাম টর্ক? আমার রোটরের স্পিডের সূত্র কি, এন ইন্টু এন এস, ওয়ান মাইনাস কত, এস না? হুম। জি স্যার। এন এস এর মান কি আমার সেম থাকবে না? কারণ কি, আমি কি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি মেশিনের, বা সাপ্লাই কি আমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি? না স্যার। করি নাই। মেশিনের কি পোল সংখ্যা চেঞ্জ করছি? করি নাই। তাহলে কি আমার এনএস চেঞ্জ হবে? হবে না। না স্যার। তাহলে এনএস যদি চেঞ্জ না হয়, তাহলে এনএস কত, 1000 আরপিএম, তাহলে ওইটাই বসান। 1000 আরপিএম। ওয়ান মাইনাস, তাহলে যেই, তাহলে এখানে আমার স্পিড, তাহলে এখানে এস, এসটা কোনটা বসবে, এই যে ম্যাক্সিমাম টর্ক হওয়ার জন্য যে স্লিপটা থাকে সেটা এখানে বসাই দিবেন, তাহলেই তো হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। সোজা, জাস্ট একটু কন্ডিশনটা বুঝতে হয় আর কি। যাই হোক, এটা আমাদের মোটামুটি ইয়া। আর হচ্ছে পাওয়ারের দুইটা ম্যাথ দেখাই দিচ্ছি, তাহলে শেষ। আমরা যাবো 34.28-এ। টোয়েন্টি সিক্স, স্যার 1283 পেজ। 1283 না? আচ্ছা, থ্যাংক ইউ। এই যে পেয়ে গেছি, এখানে আছে এই যেটা 34.28। আমার মনে হয় এটা করলে আর কোনো ম্যাথ কি করা দরকার আছে, দাঁড়ান একটু দেখি, 34.34। আমার মনে হয় না আর কোনো ম্যাথ করা দরকার আছে। যাই হোক, একটু দেখাই দিচ্ছি, দেখেন। হুম, 34.28, এটা একটু কোশ্চেনটা পড়েন, কোশ্চেনটা একটু পড়েন।
কোশ্চেনটা পড়েন সবাই। আজকে অনেক ঠান্ডা। আচ্ছা, সো এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি পাওয়ারের ডায়াগ্রামটাকে বলি আপনাকে। এই ডায়াগ্রামটা একটু ভালো করে খেয়াল করেন। এই ডায়াগ্রামটা কি দেখাইছিলাম সবাইকে? দেখেন যে পাওয়ার ডেভেলপিং যে ডায়াগ্রামটা। জি স্যার, ক্লাসে দেখাচ্ছিলেন জি একটু। স্যার দেখাইছেন। আচ্ছা ঠিক আছে, তো এগুলো একটু খেয়াল রাখতে হবে এই ডায়াগ্রামটা করার সময়। ঠিক আছে, এরপর আমরা চলে আসি। তাহলে এখানে কি বলা হয়েছে দেখেন। আর এই সূত্রটা একটু মনে রাখেন যে P2 ইন্টু ইস টু PM এখানে দেওয়া আছে দেখবেন ডায়াগ্রামে। যদি কোনো সময় মনে না আসতেছে তাহলে ওই সূত্রের মাধ্যমে একদম ডিরেক্টলি বের করতে পারেন যে P2 মানে কি রোটরের ইনপুট, PM মানে হচ্ছে যেটা মেকানিক্যাল যে পাওয়ারটা আপনি হচ্ছে পাচ্ছেন, যেটা অ্যাকচুয়ালি রোটেশনের জন্য দায়ী, PM ইন্টু আই যে তারপর হচ্ছে P2 ইন্টু PM ইন্টু কপার লস হুইচ ইজ এটা ইকুয়াল টু হবে। ঠিক আছে, ইচ ইজ ইকুয়াল টু 1:1 মাইনাস S ইজ টু S। বোঝা যাচ্ছে না? আমি একটু লিখে দিব। স্যার লিখে দিলে ভালো হয় স্যার, তাহলে বেশি ভালো বুঝাই দিত। আচ্ছা আমি লিখে দিচ্ছি, দেখেন তো সূত্রটা যেরকম হচ্ছে, সূত্রটা হচ্ছে P2 P2 মানে হচ্ছে রোটর সাইডের ইনপুট যেটা, সেটা ইজ টু হচ্ছে আপনার পি কপার কপার লস যেটা সেটা ইন্টু PM মানে হচ্ছে যে মেকানিক্যাল যে পাওয়ারটা ডেভেলপ হচ্ছে, উইচ ইজ ইকুয়ালস টু 1:1 দ্যাট মিনস কি P2 ডিভাইডেড বাই P কপার ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই কত S। ঠিক আছে না? আবার যদি আমি বলি P2 ডিভাইডেড বাই PM, এটা হচ্ছে কি 1 ডিভাইডেড বাই 1/S। ক্লিয়ার? হুম, জি স্যার। এইটাই এটা মানে হচ্ছে এই যে ওইটাই লিখে দিলাম আর কি। তো চলেন শুরু করি। জাস্ট একটা ম্যাথ, এই ম্যাথ দেখলেই হবে, আর দেখা লাগবে না। 34.28। তো এখানে কি বলা হয়েছে, একটা 440 ভোল্ট মানে 440 ভোল্ট থ্রি ফেজ 440 ভোল্ট 50 হার্জ 4 পোল ওয়াই কানেক্টেড ইন্ডাকশন মোটর। সো এই যে এখানে এটা খেয়াল রাখতে হবে, ওয়াই কানেক্টেড হ্যাজ এ ফুল লোড স্পিড মোটরের স্পিড, রাইট? তাহলে মোটরের স্পিড কত? 1425, দ্যাট মিনস N 1425 RPM। দ্য রোটর হ্যাজ এন ইম্পিডেন্স অফ এত অ্যান্ড রোটর বা স্ট্যাটরের ট্রান্স রেশিও হচ্ছে এত। তারপর রোটর হ্যাজ এন ইম্পিডেন্স, দ্যাট মিনস R2 হচ্ছে কত? 0.4। আর X2 কত? বলেন। দ্য রোটর হ্যাজ এন ইম্পিডেন্স অফ এত এবং হচ্ছে J4 ওহম। তারপর রোটর এবং স্ট্যাটরের ট্রান্স রেশিও, তাহলে ট্রান্স রেশিও রোটরের ট্রান্স ডিভাইডেড বাই স্ট্যাটরের ট্রান্স, তাহলে লিখতে হবে আলটিমেটলি কত? 0.8। এবং বলছে ক্যালকুলেট ফুল লোড টর্ক, রোটর কারেন্ট অ্যান্ড ফুল লোড কপার লস। এগুলো সবকিছু আপনি বের করতে পারেন, একটা একটা করে যাই। প্রথমে কি বলা হয়েছে? ফুল লোড টর্ক। তাহলে ফুল লোড টর্কের সূত্র কি? 3/2 পাই কত? NS না? NS। ইন্টু জি স্যার। S ইন্টু E2 স্কোয়ার R2 হোল স্কোয়ার প্লাস কত বলেন? S ইন্টু SX2 হোল স্কয়ার। হোল স্কোয়ার। তাহলে এখন আমার এখানে কি কি লাগবে? E2 লাগবে। তাহলে আমার এখানে বলা হয়েছে ভোল্টেজ কত? এটা হচ্ছে স্ট্যাটর সাইডে 440। তাহলে 440-এর যদি আমি √3 দিয়ে ভাগ করব, তাহলে এটা হচ্ছে স্ট্যাটর সাইডের পার ফেজে ভোল্টেজ আসবে, তাই না? হুম, কেউ কথা বলে না নাকি?
কথা বলেন। জি স্যার। স্যার একটু প্রেশার হয়ে যাচ্ছে আর কি স্যার, একদিনই এতগুলা একটু মাথায় প্রেসার রাখা খুব হবে, বাট আমার সাথে একটু জাস্ট ইয়া করেন, পরে তো আপনাদের রেকর্ডিং আমি দিয়ে দিব, তাই না? তখন আর প্রেসার লাগবে না। একদিন একটু প্রেসার হলে এটা দেখে ফেলে পরে আর প্রেসার লাগবে না। একটু খেয়াল করেন, দেখেন আমার এনএস এর মান দেওয়া আছে কি? এনএস এর মান, আমার তো এনএস লাগবে তাই না? জি স্যার। এনএস এর মান লাগবে, তাহলে এনএস এর ভ্যালু কত বলেন? 120 এফ ডিভাইডেড বাই কত পি। তাহলে 120 এফ কত? এফ এর ভ্যালু হচ্ছে 50, 50 আর হচ্ছে 4 পোল, তাই না? এই যে, তাহলে 4 3 আর এটা হচ্ছে 5 3 15, আর হচ্ছে কত এখানে হচ্ছে 30, এখানে 30 ছিল যে 30, আর হচ্ছে 1500 আরপিএম। 1500 আরপিএম এনএস এর ভ্যালু আমরা পেয়ে গেছি। জি স্যার। আচ্ছা, এরপর বলা হয়েছে কি দেখেন, আম, এরপর আমার কি লাগবে? এস এর ভ্যালু লাগবে। এস এর ভ্যালু কত আসছে? এস এর ভ্যালু, এস এর ভ্যালুটা আমরা কিভাবে পাবো? এস এর ভ্যালুটা বলেন তো। এখানে আমার তো এই যে এনএস টা আমরা পাইছি, তাহলে এস ইকুয়ালস টু কত বলেন? এই যে এনএস মাইনাস, আমরা তো সবই জানি, দেওয়া আছে না? জি স্যার, এস এখন তো তো আমার দেওয়া লাগবে, হ্যাঁ এস তো আমার লাগবে। সো এনএস হচ্ছে কত? 1500, আর এন এর ভ্যালু তো আমার দেওয়া আছে কত? 1425 না? জি স্যার। 1425, 1425 আমার দেওয়াই আছে। আর এখানে আসবে হচ্ছে 1500, বের করে ফেলবেন, দেখবেন চলে আসবে হচ্ছে যে এইটা। 0.05। তাহলে আমার এস এর ভ্যালু হয়ে গেছে। আর টুর ভ্যালু তো আমার দেওয়াই আছে, আর টু এই যে এনএস টা আমি বের করছি, আর বাকি থাকে কি এক্স টু দেওয়া আছে, আর বাকি থাকে ই টু। তাইলে আমার স্ট্যাটর সাইডের ভোল্টেজটা ধরেন আমি এটাকে ই1 দিয়ে মাধ্যমে প্রকাশ করলাম। আচ্ছা, তাহলে আমার স্ট্যাটর সাইডের, আমার রোটর সাইডের ভোল্টেজ লাগবে, তাহলে রোটর সাইডের ভোল্টেজ ধরেন আমি ই2 লিখলাম ডিভাইডেড বাই ই1। তাহলে আসবে কি? রোটর সাইডের ভোল্ট, এটা হচ্ছে রোটর সাইডের ভোল্টেজ, তাহলে রোটরের টার্ন সংখ্যা ডিভাইডেড বাই স্ট্যাটরের টার্ন সংখ্যা, তাহলে উইচ ইজ কত? 0.8 না? তাহলে এটা কি? রোটরের টার্নস আর হচ্ছে স্ট্যাটরের টার্নস, এবং এটার ভ্যালু হচ্ছে 0.8 দেওয়াই আছে। আলটিমেটলি ই2 বের করেন। ই2 হচ্ছে 0.8 ইন্টু ই1। ই1 তো আমরা জানি 440 ডিভাইডেড বাই √3, সব ভ্যালু বের করা হয়ে গেছে না? জি স্যার। তাহলে যেখানে বসাই দিবেন চলে আসবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে ফুল লোড টর্ক শেষ। তারপর হচ্ছে রোটর কারেন্ট। রোটর কারেন্ট কিভাবে বের করি? আমরা অনেক বের করছি না? রোটরের কারেন্ট কিভাবে বের করি বলেন? ওই যে ভোল্টেজটা লাগে, তাই না? ভোল্টেজ লাগে, আর কি লাগে? ইম্পিডেন্সটা লাগে। ভোল্টেজটা লাগে আর ইম্পিডেন্সটা লাগে। তাহলে ভোল্টেজ কত বের করছি তো, তাহলে এখন ভোল্টেজ কত? এখন তো রানিং অবস্থায়, তাহলে এখানে আসবে এস ইন্টু ই2 ডিভাইডেড বাই কোনটা? এটা হচ্ছে ইম্পিডেন্স, তাহলে মডুলাস অফ জেড আর। তাহলে এস এর ভ্যালু কত? যেখানে আছে। ই2 এর ভ্যালু কত? যেখানে আমরা বের করছি। আর জেড আর কত? জেড আর হচ্ছে হোল রুট r2² প্লাস এস ইন্টু x2 হোল স্কোয়ার। x2 ভ্যালু তো দেওয়া আছে, এস এর ভ্যালু দেওয়া আছে, বের করে জাস্ট এখানে জেড আর এর ভ্যালুটা যেখানে বসাই দিবেন, আর এস ইন্টু a2 বসাই দিবেন। পারা যাবে না কারেন্ট? জি স্যার। পারা যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে কপার লস স্যার বলছে। স্যার হ্যাঁ, স্যার আমরা ক্লাসে যেই ম্যাথটা করছিলাম ওখানে স্যার ই2 বের করছি হচ্ছে আমাদের যেই ভোল্টেজটা দেওয়া ছিল 440, ওটাকে √3 দিয়ে ভাগ করে। না না, মানে স্যার আমি বলি, ওইটা আপনার ভুলটা এখানে দেখাই আমি আপনাকে, দেখেন 440 এটা কার ভোল্টেজ বলেন তো? ক্লাসে যেটা করছিলাম ওটা হয়তো একটু ভুল হয়েছিল। এখানে দেখেন, এখানে কি বলা হয়েছে? এখানে বলছে মোটর 440 ভোল্ট, 50 হার্জ, এত ওয়াই ক্যান হ্যাজ এ ফুল লোড স্পিড অফ এত। এখানে যেটা দেওয়া আছে সেটা ইনপুট, তাই না? ইনপুট সাইডে ভোল্টেজ দেওয়া আছে না? জি স্যার তাহলে ইনপুটটা আমরা কোথায় দিই বলেন তো? স্ট্যাটরে দিই। তাহলে এটা কার ভোল্টেজ হবে? স্ট্যাটরে। স্ট্যাটার ভোল্টেজ। স্ট্যাটরের। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে কপার লস। কপার লস কিরকম হবে? ওই যে কপার লসের ভ্যালু কিভাবে বের করি? I² এর মাধ্যমে, তাই না? জি স্যার। কপার লস, তাহলে কার কপার লস বের করতে বলছে একটু ভালো করে খেয়াল করেন। রোটরের না? জি স্যার। আর তাহলে এখানে রোটরের রেজিস্ট্যান্সটা চলে আসবে, দ্যাট মিনস। আর এখানে কারেন্টটা হচ্ছে ফুল লোড কারেন্ট। তা কারেন্ট কত বের করলাম? 22.73। তাহলে 22.73 হোল স্কোয়ার ইন্টু রোটরের রেজিস্ট্যান্স। রোটরের রেজিস্ট্যান্স কত? 0.4, তাই না? এইটা। এখন এটা তো আমার পার ফেজ আমি বের করছি,
মানে একটা ফেজের জন্য কপার লস, তাহলে 3টা ফেজের জন্য কি করতে হবে? 3 তিন দিয়ে দিয়ে গুণ গুণ করতে হবে। হবে। এই যে এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর চলে আসি হচ্ছে পাওয়ার আউটপুট। আউটপুট পাওয়ারে চলে আসি। পাওয়ার আউটপুট ইফ উইন্ডেজ এন্ড ফ্রিকশন লসেস অ্যামাউন্ট টু এত। পাওয়ার আউটপুট ইফ উইন্ডেজ এন্ড ফ্রিকশন লস অ্যামাউন্ট টু এত। আমাকে আউটপুট পাওয়ার বের করতে বলা হয়েছে। আউটপুট পাওয়ার কিভাবে বের করতে পারি? এখানে একটু খেয়াল করে দেখেন ডায়াগ্রামটা। একটা মিনিট। এই যে আউটপুট পাওয়ার, আউটপুট পাওয়ার কোনটা? এইটা না? বিএইচপি স্যার। হ্যাঁ, বিএইচপি। সো এখন যদি আমি আউটপুট পাওয়ার বের করতে চাই তাহলে আমার দেখেন কি করা লাগবে। সো এখন আমাকে বের করতে বলেছে পাওয়ার আউটপুট ইফ, ইফ একটা কথা বলা আছে, পাওয়ার আউটপুট, একটা মিনিট দাঁড়ান, পাওয়ার আউটপুট ইফ উইন্ডেজ এন্ড ফ্রিকশন লস অ্যামাউন্ট টু কত? 500 ওয়াট। 500 ওয়াট। তাহলে উইন্ডেজ এবং ফ্রিকশনের যে লসটা সেটা কত বলছে? 500 ওয়াট। তাহলে এটা আপনি আগে, 500। হ্যাঁ, তাহলে এটা আগে আপনি লিখে ফেলেন। তাহলে উইন্ডেজ এবং ফ্রিকশন, উইন্ডেজ এবং ফ্রিকশন, উইন্ডেজ এবং ফ্রিকশনের লস হচ্ছে 500 ওয়াট। এই আমাকে বের করতেছে পাওয়ার আউটপুট। তার মানে মেকানিক্যাল পাওয়ার যেটা ছিল দেখবেন পিএম, সে পিএম থেকে একটা অংশ বাদ যায়, সে অংশটাই কি? উইন্ডেজ এবং ফ্রিকশন লস। ওইটা যেটা বাদ দিয়ে যেটা আসবে সেটাই কি? আউটপুট পাওয়ার। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমার যদি আউটপুট পাওয়ার বের করতে হয় তাহলে আমাকে আগে পিএম বের করতে হবে। তাহলে পিএমটা আমরা কিভাবে বের করতে পারি? পিএম ছিল কি আমার? মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড। মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ, ওটার জন্য আপনার আহ, এখানে কি দেওয়া আছে আর দেখেন তো, এখানে আর কিছু দেওয়া আছে? এখানে আমাকে দেওয়া আছে ফুল লোড টর্কের ভ্যালু দেওয়া আছে। আমরা বের করছিলাম, তাহলে এটাকে আমরা ইউজ করতে পারি। তাহলে আমি জানি যে টি, আমরা একটা ফর্মুলা জানি না, টি ইজ ইকালস টু পি ডিভাইডেড বাই 2 পাই এন। হুম, এরকম বলছিলাম না? হুম। তো এখান থেকে যদি আপনি এখানে পিএম বের করেন, এখানে চলে আসবে ফুল লোড টর্কের ভ্যালু, আর এটা হচ্ছে রোটরের ভ্যালু। তাহলে এখান থেকে আপনি যদি পিএম বের করেন, পি ইকালস টু 2 পাই এন টি। তাহলে 2 পাই এন এর, এই এন এর ভ্যালুটা কার বলেন তো? রোটরের, নট সিঙ্ক্রোনাস স্পিড। ফার্স্টে যেটা ছিল 1425। হ্যাঁ, আর একটা কি বলছিলাম, যখন আপনি এই সব ইকুয়েশনে এন এর ভ্যালু বসাবেন তখন কোন ইউনিটে বসাবেন? আরপিএস। আরপিএস এ। তাহলে যে আপনি এন বের করছিলেন আগে, এন এর না, এন তো দেওয়া ছিল 1425। তাহলে জি এখানে স্যার, ওটা বাইর টু করে নিই, আমরা পাই এনএস এর মান বাইর করছিলাম। হ্যাঁ 1425 ডিভাইডেড বাই 60 ইন্টু টি। টি এর ভ্যালু যেখান থেকে আমরা পাইছিলাম, তাই না? এই যে আলটিমেটলি চলে আসবে 11,745 ওয়াট। এখানে ওম দেওয়া আছে, এটা ভুল ইউনিট পাওয়ার তো। আচ্ছা, এটা আমরা বের করে ফেলছি। এখন আমাকে এটা এটা দেওয়া আছে না? তাহলে এখান থেকে যদি আমি 500 ওয়াট বিয়োগ করি তাহলে আমার আউটপুট পাওয়ার চলে আসে না? জি স্যার। এই যে, উইন্ডোজে যেটা লিকেজ হ্যাঁ, এই যে নাকি এই যে লস। এটার সাথে এটা বিয়োগ করে দিছি, চলে আসছে। এই এরপর বলছে ম্যাক্সিমাম টর্ক এবং দ্য স্পিড অ্যাট হুইচ ইট অকার্স। এই ধরনের ম্যাথ একটু আগে করলাম না? ম্যাক্সিমাম টর্ক যদি আমি বের করতে চাই, এই যে একটু আগে তো করলাম, টি ইজ ইকালস টু 3/2 পাই এন এস ইন্টু কত ছিল? এস ইন্টু এস ই টু স্কোয়ার আর স্কয়ার টু ডিভাইডেড বাই আর স্কোয়ার আর প্লাস টু এস এক্স টু স্কোয়ার। হ্যাঁ, যদি ম্যাক্সিমাম টর্কের ক্ষেত্রে বলে ওই যে ওই সূত্র এস বের করতে হবে, এর সমান সমান কত? আর টু ডিভাইডেড বাই কত? x2। একটু আগে করলাম না? একই জিনিস কিন্তু ঘুরে ফিরে আসতেছে। এখান থেকে আপনি এস এর ভ্যালু বের করবেন, এস এর ভ্যালুটা এখানে বসাই দিবেন, তাইলে হয়ে যাবে, ম্যাক্সিমাম টর্ক বের হয়ে যাবে, ঠিক না? জি স্যার। আর স্পিড কিভাবে বের করবেন? ওই যে স্পিড ns ইন্টু 1 মাইনাস কত? এস, তাই না? ns এর ভ্যালু কত? এই যে 1500, আর এস এর ভ্যালু যে বের করছেন R2/x2 দিয়ে বের করবেন, এন ভ্যালু চলে আসবে। একই ম্যাথ। স্টার্টিং কারেন্ট এবং স্টার্টিং টর্ক, এটা কি পারবেন? পারা যাবে না? স্টার্টিং টর্ক কি? স্টার্টিং টর্ক যদি বের করতে চাই এস এর ভ্যালু কত আসবে?
এস এর বিরুদ্ধে স্যার স্টার্টিং এর ক্ষেত্রে 1। এই যে 1 বসাই দিলেই চলে আসবে স্টার্টিং টর্কের ভ্যালু, ঠিক আছে? জি স্যার। আর স্টার্টিং কারেন্ট কত হবে? স্টার্টিং কারেন্ট মানে কি? স্টার্টিং কারেন্ট মানে ভোল্টেজ আর ডিভাইডেড বাই কত? ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্স না? জি স্যার। ইম্পিডেন্স। তাহলে তাহলে এখানে যে ভোল্টেজটা হবে, এই যে আমরা এই ভোল্টেজটা সেটা কি ই টু না? ই টুই তো হবে। এখানে তার এস ইন্টু ই টু আসবে না, রাইট? এস ইন্টু আর ই টু তো আসবে না, তাহলে ই টু তো আমরা বের করছিলামই, ওইটাই বসাই দিবেন। আর ইম্পিডেন্স কত? ইম্পিডেন্স হবে হোল রুট আর টু স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার। শেষ, ভ্যালু দেওয়াই আছে এখানে। ক্লিয়ার? জি স্যার। শেষ। এটা আমাদের জাস্ট এখানে দেখবেন এই কয়টা ম্যাথ করলে আপনি আসলে ইনশাল্লাহ যে কোনো না কোনো ভাবে সব ম্যাথ পেরে যাবেন আর কি। এই ছিল আমাদের অ্যাকচুয়ালি ইন্ডাকশন মোটর, এখান থেকে আসলে আর তেমন কিছু নাই। তো এখন আসলে আমরা একটু সিঙ্ক্রোনাস মোটরে যাব। সিঙ্ক্রোনাস মোটর থেকে আমরা বেশ কিছু পড়বো না, ম্যাথ খুবই কম, জাস্ট কয়েকটা থিওরি একটু জানতে হবে, যেটা আসলে না জানলেই নয়। আমি আপনাদেরকে লিখে লিখেই পড়াবো, জাস্ট এই জিনিসগুলো একটু দেখবেন, যাই পড়াচ্ছি সেই জিনিসগুলো একটু দেখবেন। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তো প্রথম যেটা হচ্ছে আমি আপনাদেরকে যেটা দেখাবো, সাপোজ ধরেন সিঙ্ক্রোনাস মোটরের আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি রকম হবে। কি বললাম? সিঙ্ক্রোনাস মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট। হ্যাঁ, আর বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট লাগবে, একটু টাইম দেন। সিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে আমরা এখন সিঙ্ক্রোনাস মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট বের করব। ডিসি মোটর, ডিসির ক্ষেত্রে আমার মনে আছে না ইকুইভ্যালেন্ট সার্কিট একটা ফিল্ড থাকে আর একটা কি থাকে? আর্মেচার ছিল না? হুম, ফিল্ড আর আর্মেচার ছিল না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমার ফিল্ড রাখতে হবে, ফিল্ডটা কিন্তু অলওয়েজ ডিসি থাকবে। তারপর এখানে কি ছিল, ধরেন ফিল্ডের কারেন্ট কম বেশি করার জন্য কি থাকে, একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স থাকে না? এই যে। তারপর কি থাকে, একটা কয়েল থাকে না? এই যে কয়েল। সেম জিনিসই তো ছিল, রাইট? এটা হচ্ছে আপনার সিঙ্ক্রোনাস মোটরের যেখান থেকে আপনার ফিল্ডটা তৈরি হবে সেটা। ক্লিয়ার? আর আরেকটা যেটা ছিল রোটর সাইড, রোটর সাইডটা কিরকম হবে, এখানে একটা ভোল্টেজ ক্রিয়েট হবে ই দেন এর সাথে একটা রেজিস্ট্যান্স এবং আরেকটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স থাকবে, যে রেজিস্ট্যান্স থাকবে। আর এ ধরেন, আর এটা হচ্ছে রিঅ্যাকট্যান্স। এই শেষ। এটা ধরে আমরা ভি বললাম, ভি। এটাকে আমরা বললাম এক্সএস, এটাকে আপনি আই এ দিয়ে ধরতে পারেন। এটা হচ্ছে আমার সিঙ্ক্রোনাস মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট। ক্লিয়ার? জি স্যার। থিওরিতে আসলে স্যার যদি বলে এতটুকু অঙ্কন করে দিলে হবে স্যার, এতটুকু অঙ্কন মানে করুন। একটু হ্যাঁ ডিসক্রাইব করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। এটা ছিল সিঙ্ক্রোনাস মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন ধরেন আমি যদি বলা হয় যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য আপনি হচ্ছে ইলাস্ট্রেশন, মানে ওই যে আমরা ডায়াগ্রাম দেখছিলাম না, আপনাকে যদি ডায়াগ্রাম আঁকতে বলে, ঠিক আছে, ডায়াগ্রাম। তো আমি যদি ডায়াগ্রাম ধরেন, আমি আপনাকে একটা ইকুয়েশন দেখাই দিচ্ছি, এটা দিয়ে আপনি ডায়াগ্রাম আঁকতে পারবেন, একটা ইকুয়েশন খালি দেখবেন। আমার যদি আউটপুট ভোল্টেজটা ই নড হয়, কথা বোঝা গেছে কি বললাম? আউটপুট ভোল্টেজ যদি ই নড হয়, তাহলে এটাকে আমরা, এটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন, ঠিক আছে। ভিটি মানে হচ্ছে টার্মিনাল ভোল্টেজ প্লাস আই এ আর এ, এটা হচ্ছে আর্মেচারের কারেন্ট, আর্মেচারের রেজিস্ট্যান্স প্লাস জে ইন্টু এক্স এ, এটা হচ্ছে আর্মেচারে যে রিঅ্যাকট্যান্সটা থাকে সেটা। আর এক্স এ আর এটাকে বলা হয় আর্মেচার রিঅ্যাকশন। আর্মেচার রিঅ্যাকশন একটা আছে, সে ওইটা আপনার না জানলেও চলো, জাস্ট এটা নামটা মনে রাখেন, এটা হচ্ছে কি আর্মেচার রিঅ্যাকশন। আর্মেচার রিঅ্যাকশন। এটা হচ্ছে আর্মেচারের রেজিস্ট্যান্স আর এ, এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, এটা হচ্ছে কি আর্মেচারের যে কারেন্টটা, ঠিক আছে। জি স্যার। আচ্ছা,
এখন যদি আপনাকে আমি বলি যে ঠিক আছে আপনি এখন ডায়াগ্রাম আঁকেন, ভোল্টেজ ডায়াগ্রাম আঁকেন ফর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তাহলে কিভাবে আঁকবেন? তাহলে ধরেন আহ, আমি যদি রেফারেন্স হিসাবে ধরি কারেন্টকে যদি আমি রেফারেন্স হিসাবে ধরলাম, তাহলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে কারেন্টটা কি ল্যাগ করবে না? জি স্যার। কারেন্ট ল্যাগ করবে, তাহলে উইথ রেসপেক্ট টু হোয়াট? ভোল্টেজে, তাহলে ভোল্টেজটা উপরে থাকবে না? জি স্যার। তাহলে আমি ধরেন ভোল্টেজটা উপরে রাখলাম, এটা হচ্ছে ভিটি। তাহলে দেখেন কারেন্টটা কিন্তু ভোল্টেজে কি করলো? ল্যাগ করলো, তাই না? ল্যাগ করলো। জি স্যার। আচ্ছা, এখন এই যে দেখেন আমার কিন্তু বের করতে হবে ওই টোটাল ডায়াগ্রামটা ই নট। ওকে, তাহলে ভিটি, তাহলে এর সাথে ভিটির সাথে কি যোগ হবে? এটাকে যদি আপনি ভেঙে লেখেন, ভিটি ইকুয়ালস টু প্লাস আই এ আর এ প্লাস জে আই এ এক্স এ প্লাস জে আই এ এক্স এ আর এ, তিনটা যোগ হবে। তাহলে ভিটির সাথে যোগ হবে কত? আই এ আর এ না? জি স্যার। তাহলে আই এ আর এ কি হবে? আই এর দিক যেরকম, আই এর দিক যেদিকে, আর আই এর দিকও সেম। সেম হবে না? কারণ আর এর জি তো আমার স্যার। কোনো ইয়া নাই, দিক আছে না স্যার, নাই। রেজিস্ট্যান্সের দিক হ্যাঁ, নেই। সো আমি এটাকে এই যে এখানে দেখলাম, যেহেতু এটা প্যারালাল করলে আমি আঁকলাম, ঠিক আছে? আই আর এ, তাহলে এই যে ভিটি প্লাস আই আর এ, এর সাথে কি যোগ হবে? আই যে এ এক্স যে মানে হচ্ছে এই 90, তাই না? যে মানে 90, এর সাথে 90, সোজা বরাবর। তাহলে হচ্ছে কি আই এ এক্স এ। এই এই তিনটা যদি যোগ করেন সেটাকে বলা হয় জেনারেটেড ভোল্টেজ। কি ভোল্টেজ? স্যার ওখানে জে লিখবো না? হ্যাঁ, স্যার ওইখানে জে আই এ এক্স লিখবো না স্যার? না, যে 90 দিছি, 90 অ্যাঙ্গেল হয়ে গেছে যে দেখে স্যার জে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে মানে কি অ্যাঙ্গেল, জি স্যার। তাহলে এই যে মানে কি জেনারেটেড ভোল্টেজ। তাহলে এই তিনটা যদি আপনি যোগ করেন সেটাকে আমরা কি বলি? জেনারেটেড। সো এইটা যোগ এইটা, এটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? যদি যোগ করি, ভেক্টরে যোগ হয় প্রথমটার সাথে লাস্টেরটা, এই যেরকম। তাহলে এটা কি ইজি? ক্লিয়ার? জি স্যার। সোজা হয় নাই, একটু উনি একটু ইয়া হয়েছে, বাট এটা সোজা হবে। হ্যাঁ, একটু ওইভাবে মেনটেন করেন। এরপরে কি বলা আছে? এর সাথে আবার 90 ডিগ্রি, আই এর সাথে 90 ডিগ্রি কত? এক্স এ আর। আই এই এক্স দিকে, আর। আই এ হচ্ছে এই দিক, তাই না? কোন দিক? জি স্যার। এই দিক। এইটার সাথে আবার 90 ডিগ্রিতে কত? এক্স এ, তার মানে এটা সোজা উপরে যাবে, তাই না? উপরে, জি স্যার। উপরে যাবে। তাহলে আই এ এক্স এ আর, তাহলে এই ইজির সাথে এটা হচ্ছে ইজি, এর সাথে যদি এটা যোগ করেন তাহলে চলে আসে কত? ই নট। তাহলে ফার্স্ট টু লাস্ট যোগ করেন, চলে আসবে ই নট। ক্লিয়ার? জি স্যার। যদি ল্যাগিং এর জন্য বলি, স্যার এটা আমরা ল্যাগিং দেখলাম না? হ্যাঁ যদি লিডিং এর জন্য বলি, রিডিং এর ক্ষেত্রে কি হবে? ধরেন আমি তো কারেন্টকে কি ধরছি? রেফারেন্স হিসাবে ধরছিলাম না কারেন্টকে? আপনি ওইভাবেই ধরেন না, সমস্যা নাই, কারেন্টকে আপনি রেফারেন্স ধরেন আই এ। তাহলে যেহেতু লিডিং, তার মানে কারেন্ট লিডিং এ থাকবে, তাই না? জি ভোল্টেজটা স্যার তাহলে নিচে উপরে। থাকবে। জি স্যার। তাহলে এটা হচ্ছে আমরা ভিটি। তাহলে এর সাথে যোগ হবে কত? আই এ আর এ। তাহলে আই এর দিক যেদিকে সেদিকেই তো, তাই না? জি স্যার। তাহলে আই এর দিক সোজা যেদিকে, বরাবর যাবে। তাহলে আর এর দিকেও সেই দিকেই যাবে। তাহলে এখানে হচ্ছে আই এ আর এ, এর সাথে 90 ডিগ্রি করে আই এ একই জিনিস আর কি এক্স। স্যার, বিপরীত হয়ে গেছে। হ্যাঁ, এটার সাথে যোগ করেন, এটা অ্যাকচুয়ালি ইজি। তারপরে এর সাথে আবার যোগ হবে কি? যদি আমি এটা, আই এ এক্স এ আর, আর্মেচার রিঅ্যাকশন। এটা, জি স্যার, বুঝতে পারছি। স্যার স্যার এখানে এখানে কি স্যার লাস্টে এই যে সবুজ অ্যাঙ্গেল দিতে হবে স্যার? এটা কি ঠিক হয়েছে কিনা আপনি আমাকে বলেন। আমি কিন্তু আঁকলাম যে আপনারা কিছু বললেন না, এখানে একটু ভুল আছে, ভুলটা বের করেন। আই এ এক্স ইজি। দেখেন আমি এটা আপনার কনসেন্ট্রেশনটা একটু দেখার জন্য, ধরেন আমি এটা এখানে ভুলটা আমি দেখাই দিচ্ছি। দেখেন দেখেন, এটা ছিল আই এ না, আর এখানে আমি আঁকছি ভিটি, রাইট? জি আই স্যার। আর এ মনে করেন এদিকেই তো হবে, নো ডাউট, তাই না? জি স্যার। এর সাথে কি 90 ডিগ্রি কি প্লাস না? প্লাস জে না? তাহলে আমার এটা নিচে হবে কেন? কোন দিক হবে? উপরের দিকে হবে, উপরে। এক্স অ্যাক্সিস বরাবর।
এরপর আছে কত IAX এ, আবার উপরে। এটা হচ্ছে এই যে ক্লিয়ার, এই যে জি এই স্যার। ডট, আর এটা হচ্ছে জি স্যার। এই যে, একটু কনসেন্ট্রেশন দিতে হবে। এটা কিন্তু তাহলে কি ভুল ছিল, কারণ আমরা নিচে আঁকছি, এটা তো প্লাস উপরের দিকে যাবে। স্যার এক্ষেত্রে আই আর ভিটির মধ্যে মোট অ্যাঙ্গেলটা কি স্যার আমাদেরকে কোনো আছে স্যার, যে এটার থেকে এতটুকু অ্যাঙ্গেল থাকে ফিক্সড কোনো? না, ফিক্স ওরকম কিছু নাই, ওরকম কিছু নাই। আমরা জাস্ট কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেটা যদি থিটা হয়, তাহলে কস থিটাটাকে আমরা বলে থাকি কি পাওয়ার ফ্যাক্টর। ক্লিয়ার? জি স্যার। এই এটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, এখন জাস্ট হচ্ছে আপনাকে আমি 3টা ম্যাথ দেখাবো, খুবই ছোট ছোট, সিনক্রোনাস মোটরের জন্য। কোশ্চেনটা লিখতেছি, একটু খেয়াল করেন। প্রথম কোশ্চেন, এ 208 ভোল্ট, 45 কেভিএ, 0.8 পাওয়ার ফ্যাক্টর, লিডিং, ডেল্টা কানেক্টেড, 60 হার্টজ, 60 হার্টজ, 60 hertz synchronous machine has a synchronous reactance of 2.5 ohm and a negligible armature resistance. Its friction and এটা কিন্তু সিনক্রোনাস মেশিন, ঠিক আছে, নট ইন্ডাকশন মেশিন। Its friction and windage losses are 1.5 kilowatt and স্যার আমাদের ফাইনালে কি স্যার অ্যাসিনক্রোনাস আছে? না, এটাই শেষ। জি স্যার। and core losses are 1.0। অ্যাসিনক্রোনাস তো আমরা অলরেডি পড়ছি, বলেন তো কোনটা? ইন্ডাকশন ইনিশিয়ালি, কারণ ওইখানে সিনক্রোনাস কেন বলা হয় জানেন? সিনক্রোনাস কারণ বলা হয়, এখানে আপনার স্ট্যাটোর সাইডে যে ফ্লাক্সটা তৈরি হয় না, ওই জি স্যার। স্ট্যাটোর সাইডে যে ফ্লাক্সের যে স্পিডটা, ওই স্পিডে আপনার রোটরের স্পিডটা ঘুরে, ঠিক আছে, এই জন্য এটাকে বলে সিনক্রোনাস। কিন্তু ইন্ডাকশন মোটরে এনএস এবং এন দুইটা আলাদা ছিল না? জি স্যার, আলাদা আলাদা ছিল। হ্যাঁ, ওই জন্য এটা অ্যাসিনক্রোনাস মেশিন, ঠিক আছে। জি স্যার। তাহলে সিনক্রোনাসে স্যার এন এর মান সেম থাকে এন আর দুটাতেই? এনএস, এন আর এনএস এর মান কি সেম, মানে জি স্যার। ফ্লাক্সটা যে স্পিডে ঘুরবে, রোটরটাও সেম সেই স্পিডে স্পিডে। ঘুরবে। হ্যাঁ, আপনাদের এক্সাম কবে? স্যার লাস্টে 10 তারিখ মনে হয়। লাস্টের দিন? 10 তারিখ স্যার, একেবারে লাস্ট এক্সাম স্যার। তাহলে তো টাইম আছে আপনার। এই যে, এই ছিল কোশ্চেনটা একটু পড়েন। স্যার এই ইনিশিয়ালি দ্য শ্যাফট ইজ সাপ্লাইং এ 15, এটা কি স্যার হার্জ? আচ্ছা, আমি আবার বলতেছি, এ 208 ভোল্ট, 45 কেভিএ, 0.8 পাওয়ার ফ্যাক্টর লিডিং, ডেল্টা কানেক্টেড, 60 হার্জ সিনক্রোনাস মেশিন has a synchronous reactance of 2.5 ohm and a negligible armature resistance, ঠিক আছে, negligible armature resistance.
ফ্রিকশন এবং উইন্ডোজ লসেস হচ্ছে 1.5 কিলোওয়াট আর কোর লসেস হচ্ছে 1 কিলোওয়াট। ইনিশিয়ালি দ্য শ্যাফট ইজ সাপ্লাইং 15 মানে 15 হর্স পাওয়ার লোড এবং দ্য মোটরস পাওয়ার ইজ এত লিডিং এবং মোটরস এর যে পাওয়ার ফ্যাক্টর সেটা হচ্ছে 0.8, যেটা এখানেও বলা দেওয়া ছিল, একই কথা আবার বলছে। লিডিং ক্যালকুলেট ইন্টারনাল জেনারেটেড ইএমএফ বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জেনারেটেড ইএমএফ যে বের করব সেটার একটা ফর্মুলা আছে, ঠিক আছে, জেনারেটেড ইএমএফ এর ফর্মুলা। তো আমরা স্টেপ বাই স্টেপ যাই। তো দেখেন একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, একটা মিনিট দাঁড়ান, কথা শোনা যাচ্ছে কি? জি জি স্যার। স্যার। একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে, সূত্রটা অন্য কালারে লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সূত্রটা হচ্ছে ইনপুট যে পাওয়ারটা ইজ ইকুয়ালস টু আউটপুট, এর সাথে যোগ হবে মেকানিক্যাল লস, এই সূত্রটা মনে রাখবেন, প্লাস কোর লস যুক্ত হবে, আর যুক্ত হবে হচ্ছে ইলেকট্রিক্যাল লস, ঠিক আছে, এ কটা যুক্ত হবে। আর এখানে ইলেকট্রিক্যাল লস বলতে কি স্যার, এই যে রোদ টোদ ইম্পিডেন্স এগুলোর কারণে যেটা ইলেকট্রিক্যাল স্যার লস অন্য জিনিস, এটা আপনাকে ডিরেক্টলি বলে দেওয়া থাকবে, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন তাহলে আমার এখানে আউটপুট কত বলছে, এখানে আউটপুট বলা আছে ইনিশিয়ালি দ্য শ্যাফট ইজ সাপ্লাইং, শ্যাফটটাই তো ঘুরে তাই না, জি স্যার। হুম। তাহলে শ্যাফটটাই তো আমার আউটপুট পাওয়ার, রাইট। জি স্যার। জি স্যার। তাহলে আমার এখানে বলা হচ্ছে হর্স পাওয়ারে দেওয়া আছে, তাহলে পি আউটপুট ইকুয়ালস টু 15 হর্স পাওয়ার, তাহলে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়ালস টু 746 ওয়াট। তাহলে আমরা ওয়াটে কনভার্ট করে নিব, অ্যাটমিনিটে চলে আসবে, এত ওয়াট চলে আসবে, এবং আলটিমেটলি এটাকে 1000 দিয়ে ভাগ করেন, এত কিলোওয়াটে চলে আসবে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমার আউটপুট বের করেছি। মেকানিক্যাল লস কত দেওয়া আছে, মেকানিক্যাল লস কি বলা আছে, মেকানিক্যাল লস কত, আমার কোর লস কত, কোর লস দেওয়া আছে কোর লস দেওয়া আছে স্যার। 1 কিলোওয়াট। 1.0 কিলোওয়াট। কিলোওয়াট। মেকানিক্যাল লসও দেওয়া আছে, এই মেকানিক্যালটা অ্যাকচুয়ালি উইন্ডেজ লস এবং ফ্রিকশন লস, ঠিক আছে। জি স্যার। এটা দেওয়া আছে 1.5 কিলোওয়াট। 1.5, আর এটা তো আমরা বের করলাম। আচ্ছা, এটা দেওয়া নাই, তাহলে এটা বাদ, তাহলে আলটিমেটলি আমার ইনপুটটা আমি বের করতে পারবো, ইনপুটটা কত, স্যার বাদ বলতে স্যার যদি কোনো কিছু না দেওয়া থাকে আর কি, বাদ, যদি স্যার এটা না দেওয়া থাকে তাহলে আমরা এটা বাদ, ইউজ করবো না। হ্যাঁ হ্যাঁ, আলটিমেটলি আসবে 13.69 কিলোওয়াট, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে 13,690 ওয়াট। 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 আচ্ছা, এখন দেখেন যখন আমাকে এখানে কি বের করতে বলা হয়েছে, জেনারেটেড ইএমএফ, তাই না, জি স্যার। জেনারেটেড ইএমএফ বের করতে বলা হয়েছে। তো জেনারেটেড ইএমএফ যেটা, সেটাকে আমরা ধরেন ইএ দ্বারা যদি প্রকাশ করি, তাহলে সেটা হচ্ছে ভি ফাই মাইনাস জে এক্স এস আই। আমি ব্যাখ্যা দিচ্ছি, এইটা একটা সূত্র, এইটা একটা সূত্র মনে রাখবেন দুইটা, আর একটা সূত্র লাগবে, ওইটা আমি পরে বলে দিচ্ছি, ঠিক আছে। এই জি স্যার। তিনটা সূত্র দিয়ে আপনার হয়ে যাবে। এখন দেখেন তাহলে আমরা বের করছি হচ্ছে ইনপুটটা, এখন আমার হচ্ছে এই ইএ যেটা, দ্যাট মিনস আর্মেচারে, এইটা হচ্ছে আমার জেনারেটেড ইএমএফ। এখানে যদি আমি এটা বের করতে চাই তাহলে আইএ বের করতে হবে না, জি স্যার। আইএ বের আর্মেচারের করতে হবে, কারেন্ট। আর্মেচারের কারেন্ট। তার আগে আর্মেচারে বের করার আগে আমাকে তাহলে, আমি তো আর্মেচারের কারেন্ট ডিরেক্টলি বের করতে পারবো না, আমার আউটপুটে দেওয়া আছে যে শ্যাফটে, তাই না, আউটপুট, তাহলে আমাকে ওই আউটপুটটাই তো আমার লোড, তাই না, তাহলে আমাকে লোড কারেন্ট আগে বের করতে হবে। তাহলে আমার আউটপুট কত, 11.5। এটা হচ্ছে আমার হর্স পাওয়ার, এই 15 হর্স পাওয়ার, এবং আলটিমেটলি আমরা আউটপুট বের করলাম 11.19 কিলোওয়াট। আচ্ছা, 19। এখন দেখেন আমরা যখন ডিসির ক্ষেত্রে যখন পড়ছিলাম, একটা জিনিস খেয়াল করেন তো, আমরা যখন, বা এটা ক্ষেত্রে জিনিসটা চিন্তা করেন, লোড কারেন্ট কি লোডের অ্যাক্রসে থাকে না, জি স্যার। ইনপুট যেটা আমরা দিচ্ছি, আমাদের এখানে ইনপুটটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, মোটরের ক্ষেত্রে, রাইট, ইলেকট্রিক্যাল। জি স্যার। তাহলে আমরা এখানে ইনপুট কত দিচ্ছি, এখানে আমার ইনপুটের যে অ্যাকচুয়ালি ধরেন যে ইনপুটের যে সাইডটা আমরা দিচ্ছি, ইনপুট পি ইনপুট, তাহলে কত বের করলাম আমরা, ইনপুট আমার পাওয়ার কত লাগছে, আইএল মানে কি, 13,690 আইএল ওয়াট। হচ্ছে ইনপুট পাওয়ার, ইনপুট ডিভাইডেড বাই, এটা হবে কত বলেন, এটা ইনপুট ডিভাইডেড বাই, আমরা একটা জিনিস আমরা সূত্রটা জানি না, দেখেন পি ইজ ইকুয়ালস টু √3 ভিএল আইএল কস থিটা,
জি স্যার। এটা হচ্ছে পাওয়ার ইকুয়ালস টু লাইন ভোল্টেজ ইন্টু লাইন কারেন্ট ইন্টু তাদের মধ্যে পাওয়ার cos ফ্যাক্টর, theta। যেহেতু লাইন কারেন্ট নিয়ে হিসাব করছি তাই এখানে √3 আসছে, ঠিক আছে। আরেকটা ছিল সেটা হচ্ছে 3 ইন্টু ভিপিআইপি কস থিটা, মানে যদি আমি ভোল্টেজ এবং কারেন্ট দুইটাকে পার ফেজে হিসাব করি তখন 3 দিয়ে গুণ, আর যদি লাইন দিয়ে হিসাব করি তাহলে √3 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমার এখানে ইনপুট জানা আছে, আমি কারেন্টটা বের করব, তাহলে আইএলটাকে যদি আমি বের করতে চাই তাহলে এখানে আসবে হচ্ছে √3 VL। পি ভিএল হুম, কস থিটা, না সরি, √3 ভিএল কস থিটা, রাইট। জি স্যার। একটা মিনিট, √3 ভিএল কস থিটা, তাহলে ইনপুট কত? 13.69। 13.69 বা 13,690 √3 ভিএল কত? লাইন ভোল্টেজ, কিন্তু এখানে ভিএল সরাসরি লাইন ভোল্টেজ লিখবো। লাইন ভোল্টেজ কত দেওয়া আছে? 208 দেওয়া আছে না, এই যে। জি স্যার। আর কস থিটা কত? পাওয়ার ফ্যাক্টর বের করেন, আইএল চলে আসবে। আইএল কত? আলটিমেটলি দেখবেন প্রায় 47.5 এম্পিয়ার চলে আসবে। আচ্ছা, তাহলে আর্মেচারের কারেন্টটা কত হবে বলেন? আমার এটা লাইন কারেন্ট, এখন আমার কিন্তু এখানে ধরেন আগে কি ছিল, এখানে আমার ধরেন ফিল্ডের কারেন্ট কত বা আলাদা ফিল্ড নিয়ে কোনো কথাবার্তা বলা আছে এখানে? মানে ডিসির ক্ষেত্রে তো আমার শান্ট ফিল্ড কথা বলা থাকতো না। ডিসির ক্ষেত্রে চিন্তা করেন, এটা ছিল আমার আর্মেচার কারেন্ট, তাই না? এদিকে লোডে চলে যাইতো, এদিকে একটা ফিল্ডের কারেন্ট যাইতো, রাইট। জি স্যার। এটা লোড আর এটা হয়তো আর্মেচার। তো তাহলে আর্মেচার কারেন্টটা কত হইতো? আইএফ প্লাস কত? আইএল। আমরা তো আইএল বের করছি, রাইট। এখানে কি ফিল্ড নিয়ে কোনো কথাবার্তা বলা আছে? না স্যার। তাহলে আমার ফিল্ড লাগবে না, বাদ। তাহলে আমরা লোডের কারেন্টটা বের করছি, তাই না? তাহলে আইএ ইকুয়ালস টু আইএল, বাট এই আইএল যেটা সেটা তো লোড কারেন্ট, কিন্তু সেটা কি মানে লাইন কারেন্ট না? ভালো করে বুঝেন, লাইন কারেন্ট না? জি এটা তো স্যার, আইএল এই যে লাইন কারেন্ট। এটা তো লাইন কারেন্টই হিসাব করছি, রাইট। বোঝা যাচ্ছে না? পি ইকালস টু √3 ভিএল আইএল কস থিটা। এখানে ভিএল মানে হচ্ছে লাইন ভোল্টেজ, আইএল মানেও কি লাইন লাইন কারেন্ট, কারেন্ট। মানে এখানে সব লাইন। এখন আমরা দেখছিলাম যে এটা তো ইনপুটটা যেটা দেই, ইলেকট্রিক্যাল ইনপুটটা তো আমরা মানে কোথায় দিই? স্ট্যাটর সাইডে দেই। তো এখানে আমার ভোল্টেজটা লাইন ভোল্টেজ দেওয়া আছে, এটা তো 3 ফেজ, আমার 3 ফেজ লাইন ভোল্টেজটা দেওয়া আছে 208 ভোল্টেজ। তারপরে হচ্ছে আমরা যে ইনপুট পাওয়ারটা দিই সেটা তো আমরা বের করলাম। আর লাইন কারেন্ট যেটা বের করছে ওই লাইন কারেন্ট, তো ওই লাইন কারেন্ট যেটা সেটা মানে কি, ওই যে লোডেই তো যাচ্ছে, তাই না? ওই লাইন কারেন্টটা লোডে যাচ্ছে না? জি স্যার। লাইনের সাথে তো আমার লোড কানেক্ট থাকে, রাইট। জি স্যার। তাহলে যেটা আমি বের করছি যে কারেন্টটা, লাইন কারেন্টটা, এইটাই হচ্ছে আমার লোডের কারেন্ট। বাট সেটা কি 3 ফেজে না পার ফেজে? এটা এটা বলতে চাচ্ছি, এটা কি পার ফেজের কারেন্ট নাকি লাইনের কারেন্ট, মানে থ্রি ফেজ কারেন্ট বা লাইন টু লাইন কারেন্ট, সেটা বলতে চাচ্ছি। এটা লাইন লাইন টু কারেন্ট, লাইন লাইন কারেন্ট। কারেন্ট, লাইন লাইন কারেন্ট স্যার। লাইন কারেন্ট, হ্যাঁ। তাহলে আমাকে যখন আমি হিসাব করব তখন কি আমার ফেজ কারেন্টে নিয়ে আসতে হবে, ফেজে। তো ডেল্টা, আমার এটা কি ছিল? ডেল্টা কানেক্টেড। তো ডেল্টা কানেকশনের ক্ষেত্রে আমার লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কি সেম? না, না সেম না। স্যার। না স্যার, এই কারণে কি করতে হবে? একে √3 দিয়ে ভাগ বিদের করলে ভাগ আমরা করতে হচ্ছে লোড কারেন্ট পেয়ে যাব, যেটা পার ফেজের লোড কারেন্ট। এবং এইখান থেকে আমি বলছি পার ফেজের লোড কারেন্ট ইজ ইকুয়ালস টু কত? আর্মেচার কারেন্ট। সো এইটাই হচ্ছে আমার পার ফেজে আর্মেচার কারেন্ট। ক্লিয়ার? জি স্যার। পার ফেজ আর্মেচার, তাহলে জেনারেটেড ইএমএফ কত হবে? ই এ, ওই যে সূত্র স্যার লিখে যদি ওখানে দিছিলাম। আইএফ এর কথা বলা থাকতো বা যদি ফিল্ডের সাথে বলা থাকতো তাহলে কি স্যার দুইটা যোগ করে তাইলে দিতেন? তাইলে হ্যাঁ, তখন আপনাকে ফিল্ডে কারেন্ট বের করতে হইতো। জি স্যার। তাহলে ইএ ইজ ইকুয়ালস টু কত? ভি5, তাই না? ভি5। তাহলে ভি5 মানে হচ্ছে ফেজ ভোল্টেজ। তাহলে এখানে এখানে ডেল্টা কানেক্টেড, ডেল্টা কানেকশনের জন্য ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ কি সেম? সেম না? জি স্যার, সেম সেম। সেম। তাহলে যা আসে তাই লিখবো, তারপর মাইনাস জে, তারপর এক্সএস, এক্সএস সিনক্রোনাস কত কথা বলা আছে? 2.5 ইন্টু কত হবে? আইএ, তাই না? আইএ, তাহলে আইএটা কত?
এটা কিন্তু আমি যেটা বের করছি সেটা কি ম্যাগনিটিউড বের করছি না আইএ, তাহলে ভেক্টর কত হবে, ম্যাগনিটিউড কত বের করছি 47.5 ডিভাইডেড বাই √3, আর অ্যাঙ্গেলটা কত হবে, যেহেতু এটা আমার লিডিং, লিডিং এর জন্য পজিটিভ নাকি বলেন, লিডিং Mr. যেহেতু Positive. লিডিং এর জন্য পজিটিভ, কস ইনভার্স কত 0.8, তার মানে আলটিমেটলি আসবে 47.5 ডিভাইডেড বাই √3 at an angle of 36.87, ক্লিয়ার? তাহলে এখানে চলে আসবে, এটার ভ্যালু হচ্ছে আপনার নিচে লিখতেছি, সেটা হচ্ছে 27.42. 27.42 at an angle of 36.87, আলটিমেটলি যেটা আসবে হচ্ছে এরকম একটা ভ্যালু চলে আসবে, এই যে এটা হচ্ছে আপনার জেনারেটেড ভোল্টেজ। আলটিমেটলি যদি এখানে তো আসলে ম্যাগনিটিউড, যেহেতু আমি এটা লিখলেই দিলেও হবে, অথবা আপনি যদি বলেন তাহলে ম্যাগনিটিউড হচ্ছে 255 ভোল্ট, এটা লিখলেও হবে, আবার এটা লিখলেও হবে, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছেন কিনা বলেন? আচ্ছা, সেকেন্ড ম্যাথটা দেখাচ্ছি, 2 নাম্বার। আপনাদের কি এটা লাস্ট সেমিস্টার? স্যার কেবল থার্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার চলতেছে স্যার। আচ্ছা, সো এখন দেখেন কি বলা হয়েছে, 208 ভোল্ট 45 কেভি 0.8 পাওয়ার ফ্যাক্টর লিডিং ডেল্টা কানেক্টেড 50 হার্জ সিঙ্ক্রোনাস মোটর হ্যাজ ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ। ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ মানে কি, ইএ যেটা দেখালাম তাই না, ইএ বললাম না একটু আগে সূত্রটা, তাহলে 208 ভোল্ট 45 কেভি 0.8 পাওয়ার ফ্যাক্টর লিডিং ডেল্টা কানেক্টেড 50 হার্জ সিঙ্ক্রোনাস মোটর হ্যাজ ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ অফ 180 ভোল্ট এট এ স্পেসিফিক অপারেটিং কন্ডিশন, মানে একটা অপারেটিং কন্ডিশনে, তারপর নতুন একটা অপারেটিং কন্ডিশনে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ হয়ে গেছে কত 225, ডিটারমাইন পার্সেন্টেজ ইনক্রিজ অফ ফ্লাক্স, কি পরিমাণ ফ্লাক্স ইনক্রিজ হয়েছে নিউ অপারেটিং কন্ডিশনে। তাহলে আমরা একটা বলছি যে আপনার জেনারেটেড যে ভোল্টেজটা ছিল সেটার সূত্রটা ছিল এরকম, রাইট? এরকম ছিল না? জি আচ্ছা, জি স্যার। আর একটা সূত্র হচ্ছে এই এ ইজ ইকুয়ালস টু কে ফাই ওমেগা, এটা মনে রাখবেন, ঠিক আছে? কে ফাই ওমেগা, এটা মনে রাখবেন। আচ্ছা, এখন দেখেন আমরা বলছি যে তাহলে প্রথম একটা কন্ডিশনে আমার ভোল্টেজ আসছে কত 180 ভোল্ট, তার মানে ই এ ওয়ান ইজ ইকুয়ালস টু কত 180 ভোল্ট। এই অবস্থায় ধরেন আমার ফ্লাক্সের ভ্যালু ছিল ফাই ওয়ান, নতুন আরেকটা কন্ডিশনে ফ্লাক্সের ভ্যালু ফাই টু হওয়ার কারণে আমার ওই অবস্থায় যেহেতু ফ্লাক্সের ভ্যালু বেড়ে গেছে, সো আমার জেনারেটেড তো বেশি ভোল্টে, যেহেতু ফ্লাক্সের পরিমাণ বেড়ে গেছে, তো ওই বেশি পরিমাণ ফ্লাক্স আমার কাট করার ফলে বেশি ভোল্টেজ তৈরি হয়েছে, যার ফলে নতুন ভোল্টেজের পরিমাণ কত হয়েছে 200 25 225 ভোল্ট। এবং এই ক্ষেত্রে আমরা ধরে, কে তো আমার কনস্ট্যান্ট এবং যেহেতু স্পিড সম্পর্কে কিছু বলা নাই, সো আমরা ধরে নিতে পারবো
দুই ক্ষেত্রেই আমার স্পিড কি ছিল, সেম। ঠিক আছে, সুতরাং EA2 ডিভাইডেড বাই EA1 ইজ ইকালস টু কত, φ2 ডিভাইডেড বাই কত, φ1। আলটিমেটলি আমাকে হচ্ছে ওই ইনক্রিজটা বের করতে বলছে, মানে কি পরিমাণ ফ্লাক্স বেড়ে গেছে। সো আমাকে অ্যাকচুয়ালি φ2 বাই φ1 বের করলেই হবে। φ2 বাই φ1 ইকুয়ালস টু EA2 ডিভাইডেড বাই EA1। EA2 হচ্ছে 225 আর EA1 হচ্ছে 180, যেটা অ্যাকচুয়ালি আসে 1.25। তাহলে আলটিমেটলি আমার ফ্লাক্স কি পরিমাণ ইনক্রিজ হয়েছে বলতে পারবেন এখান থেকে? কত, কে বলতে পারবেন যে ফ্লাক্সের পরিমাণ আগের চেয়ে কত বাড়ছে? 1.25 মানে কি? 1 মানে হচ্ছে ছিল আগে, আর এর সাথে আরো কত যোগ হয়েছে? 0.25, 0.25 যোগ হয়েছে না? 25%, দ্যাট জি মিনস স্যার। হচ্ছে কি 25%। তার মানে এখন এই যে নতুন যে ভোল্টেজটা হয়েছে এইটা আসছে কারণ 25% ফ্লাক্স ইনক্রিজ ইনক্রিজ হয়েছে। হওয়ার কারণে, ইনক্রিজের কারণে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা একটা মিনিট দাঁড়ান। হ্যালো, আমি তো হচ্ছে ইয়াতে ওই অফিসে মানে বাসায়। আচ্ছা, সো এটা আমাদের হয়ে গেছে লাস্ট ম্যাথ। আচ্ছা, এখন কি বলা হয়েছে, একটা সিনক্রোনাস মোটরে ইনডিউসড ইএমএফ হচ্ছে আপনার এত। আমরা জানি ইনডিউসড যে ইএমএফ সেটা হচ্ছে কি ইএ, এবং সেটা হচ্ছে কি কে ফাই বাই ওমেগা, অথবা এটাকে আমরা বলতে পারি ভি ফাই বাই জে এক্স এস আই এ, এভাবেও লেখা যায়, তাই না? এভাবেও লেখা যায়, আর এভাবেও লেখা যায়। তো যাই হোক, আরেকটা হচ্ছে আমরা লিখতে পারি ই এ সাইন ডেল ইজ প্রপোর্শনাল টু পি। পি মানে হচ্ছে পাওয়ার, ই মানে ইএ মানে তো এটাই, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে টর্ক অ্যাঙ্গেল, এটাকে বলে টর্ক অ্যাঙ্গেল। যখন টর্ক অ্যাঙ্গেল নিয়ে কথাবার্তা আসবে তখন আপনার এই সূত্রটা, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তো যাই হোক, বলা হয়েছে সিনক্রোনাস মোটরস ইনডিউসড ইএমএফ, মানে যে পরিমাণ ইএমএফটা ইনডিউসড হয়েছে, ধরেন ই এ ইজ ইকুয়ালস টু 182 এট অ্যান অ্যাঙ্গেল অফ -17.5 ডিগ্রি ভোল্ট। আচ্ছা, ইফ দ্য ফ্লাক্স ইনক্রিজেস 25%, দেন হোয়াট উইল বি দ্য নিউ টর্ক অ্যাঙ্গেল? মানে এখন ফ্লাক্সের পরিমাণ কত হয়েছে, 25% বেড়ে গেছে, তাই না? ফ্লাক্সের পরিমাণ কতটুকু বেড়ে গেছে, 25%। এখন আপনি আমাকে বলেন তো এই সূত্রের মাধ্যমে, যে এই সূত্রটা, এই যে ই এ ইজ ইকালস টু কে ফাই ওমেগা, ঠিক আছে? আগে ছিল ধরেন ইফ দ্য ফ্লাক্স, দেন হোয়াট উইল বি দ্য নিউ টর্ক অ্যাঙ্গেল। আপনি আমাকে বলেন, এইটাও আমার কনস্ট্যান্ট, আর যেহেতু আমার স্পিড নিয়ে কোনো কিছু করা হয় নাই, সো ই এ মানে কি প্রপোর্শনাল টু ফাই না? হুম, তাই তো নাকি? জি স্যার।
আচ্ছা, এইটা ছিল যে ভোল্টেজটা ছিল সেটা হচ্ছে ইনিশিয়াল অবস্থার ভোল্টেজ। ফ্লাক্সের পরিমাণ 25% বাড়ার কারণে আমার নতুন টর্ক অ্যাঙ্গেলটা কত হবে সেটা। এখন দেখেন, তার মানে যদি আমার এটা ছিল, এটা হচ্ছে আমার ফর্মুলাটা, উইচ ইজ প্রপোর্শনাল টু দ্য ফাই, তাহলে আমার ফ্লাক্স যদি 25% বেড়ে যায় তাহলে ভোল্টেজও কত বাড়বে? 25 না? 25% বাড়বে না? প্রপোর্শনাল তো জি স্যার, এটাও বেড়ে যাবে। 25%ই বাড়বে, সেম। সো আগে যদি E1A হয় এবং এরপরে নতুন যে ভোল্টেজটা EA2 হলো সেটা যদি 25% বাড়ে, তার মানে আমরা কি লিখতে পারি? EA2 ইজ ইকুয়ালস টু 1.25 ইন্টু AA1 না? এটা হচ্ছে EA1 আর এই যে এক্সট্রা 25% বাড়ছে, জন্য 1.25। ক্লিয়ার, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এখন EA2টা বের করি, নতুন যে ফ্লাক্স বাড়ার পরে যে ভোল্টেজটা হয়েছে, তাহলে 1.25 ইন্টু হচ্ছে 182, জাস্ট ভোল্টেজ ম্যাগনিটিউডটা নিয়ে কাজ করবেন, তাহলে আসবে হচ্ছে 227.5 ভোল্ট আসলো। এখন আমরা জানি যে ES সাইন ডেল ইজ প্রপোর্শনাল টু পি, এটার মানে হচ্ছে টর্ক অ্যাঙ্গেল, আগেই বলছি এটার মানে হচ্ছে টর্ক অ্যাঙ্গেল। এখন ফ্লাক্সটা বেড়ে যাওয়ার ফলে আমার নতুন টর্ক অ্যাঙ্গেলটা কত হবে সেটা বের করব। আচ্ছা, এখানে একটা কথা লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার পাওয়ারটা সেম যদি বলে নাও দেওয়া থাকে তাহলেও আপনাকে বুঝে নিতে হবে দুইটা ক্ষেত্রেই মেইনটেইনিং দ্য সেম পাওয়ার, মেইনটেইনিং দ্য সেম পাওয়ার, তাহলে পাওয়ার সেম। তার মানে কি হলো, এখান থেকে আপনি একটু খেয়াল করেন, EA1 সাইন ডেল 1 ইজ ইকুয়ালস টু ধরেন কেপি, কনস্ট্যান্ট যেহেতু। আচ্ছা, আমি আর একটু সোজাভাবে বুঝাই, আমাকে কি বলা হয়েছে? মেইনটেইনিং দ্য কনস্ট্যান্ট পাওয়ার, ঠিক আছে, মেইনটেইনিং দ্য কনস্ট্যান্ট পাওয়ার। তাহলে একটু খেয়াল করেন, তাহলে আমার দুইটা ক্ষেত্রে কিন্তু পি কনস্ট্যান্ট, তার মানে কি হবে? তার মানে ধরেন EA1 সাইন ডেল 1 ইকুয়ালস টু ধরেন কে, জাস্ট এমনি নর্মালি কে ধরলাম, আর পি। তাহলে নতুন যেটা সেটা হবে EA2 সাইন ডেল 2 ইজ ইকুয়ালস টু কত হবে? কনস্ট্যান্টের তো সেমই থাকবে, পাওয়ার যেহেতু সেম, সো এখানেও পি। তাহলে এই দুইটা এটা তো সমান না, তার মানে EA1 সাইন ডেল 1 ইকুয়ালস টু EA2 সাইন ডেল 2। তাহলে আমাকে এখন ডেল 2টা বের করতে হবে, তাহলে সাইন ডেল 2 ইজ ইকুয়ালস টু কত? EA1 ডিভাইডেড বাই EA1 সাইন ডেল 1 ডিভাইডেড বাই EA2। তাহলে EA1 হচ্ছে কত, EA2টা হচ্ছে কত বের করছি, EA1 আমরা জানি, সো আলটিমেটলি কত আসবে এখান থেকে আমরা বের করতে পারবো কিনা। এখানে দেখেন সাইন ডেল 1, সাইন ডেল 1 কত হবে? সাইন ডেল 1টা কত হবে বলতে পারবেন? এই যে এখানে দেওয়া আছে না -17.5, এইটাই ডেল 1 জি স্যার। হচ্ছে -17.5। তার মানে সুতরাং সাইন ডেল 1 ইজ ইকুয়ালস টু সাইন -17.5, এই যে এটা এখানে। আর EA1 তো আমার জানাই আছে যে 182, EA2টা আমার জানা আছে 227। আলটিমেটলি এখান থেকে ডেল 2 বের করবেন, ডেল 2 আসবে হচ্ছে -13.91। সো নতুন টর্ক অ্যাঙ্গেল হচ্ছে এইটা। ক্লিয়ার? জি স্যার। স্যার। হ্যাঁ, আমাদের কোর্স শেষ, ঠিক আছে। সো জি আজকে দুইটা লেকচার আমি ইনশাল্লাহ দিয়ে দিব, আর যা পড়াইছি মোটামুটি অনেক কিছুই পড়ানো হয়েছে। আজকে জাস্ট একটু সময়টা বেশি নেওয়া হয়েছিল যাতে করে ওভারঅল একটা আপনাদের সাথে ওভারঅল সিলেবাসের একটা রিক্যাপ হয়ে গেল এবং